অ্যাডভান্টেজ পায়। সো আজকে লাস্ট গ্রুপ 10th গ্রুপ থেকে শুরু করো, অথবা আমি শুরু করতে পারি। এখানে হ্যাঁ রাইট, সেগুলি তো আমি শুরু করতে পারি। না আমি ওইটা শুরু করার আগে কেউ আগের দিনের ড্রয়িং যেটা দেখাইছিল কোনো ইমপ্রুভমেন্ট করছো কিনা বা করতে যে কোনো সমস্যা হয়েছে কিনা সেই জিনিসগুলি ইয়া করতে পারো। জি স্যার, আমরা গ্রুপ এ স্যার, আমাদের হ্যাঁ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, উল্টা দিক থেকে বলতে পারো, আমি একটু শুনে তারপর বাকিগুলো দেখা দিচ্ছি, একটু তাড়াতাড়ি করো। জি স্যার স্যার। হ্যাঁ, স্যার গ্রুপ ই লেসন ওই কি দিক থেকে সিরিয়ালি আসো, লাস্ট থেকে সিরিয়ালি আসো, যে যে গ্রুপ। হুম, কি সমস্যা একটু চট করে দেখাও, কারণ আমি যে আজকে দেখাবো তো সমস্যাগুলি ডিসকাস করলে একটু সুবিধা হয়। আর তোমাদের অ্যাসাইনমেন্টের খবর কি? হ্যাঁ, ডেডলাইন দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, ঠিক আছে। তাড়াতাড়ি দেখাও। তোমরা বোধহয় প্রস্তুত না নাকি? আচ্ছা, তার আগের গ্রুপ আসো, আই আসো। স্যার, স্যার আরেকবার বলবেন স্যার, আমি এইমাত্র জয়েন দিলাম তো, নেটের একটু সমস্যা ছিল। আচ্ছা, তাহলে দরকার নাই, আমি বরং আমি দেখাই। আমি চাচ্ছিলাম যে তোমাদের আজকে তো কথা বলার কথা হচ্ছে মূল যেটা টার্ম প্রজেক্ট, অর্থাৎ বিল্ডিং এর ওয়্যারিং ডিজাইন যেটা, সেইটা নিয়ে। তো সেখানে তো আমার তরফ থেকে একটা একটা করে আমি কিভাবে আঁকতে হয় দেখিয়ে আসতেছি। ওই দিন ওই যে সুইচ বোর্ড পর্যন্ত দেখিয়েছি, এরপরে দেখাবো। বাট তোমাদের প্রত্যেক গ্রুপের যে কাজগুলি আরো আগায় নেওয়ার কথা ছিল সেগুলির একটা ফিডব্যাক চাচ্ছিলাম, যে তাহলে আমার মনে হয় তোমরা অর্গানাইজ না, আমি স্যার, শুরু করি। আমি স্যার আপনি চাইলে স্যার শেয়ার দিতে পারি স্যার। হ্যাঁ, দেখাও 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 দেখাও। আচ্ছা। মানে কোনো ওই আগের দিন যেটা দেখাইছো সেটা না, মানে তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট থাকলে না দেখাবো, ওইটা দেখে তো আবার লাভ নেই। স্যার ওখানে স্যার আপনি যেগুলো আর কি মডিফাই করতে বলছিলেন হ্যাঁ, সেগুলো আর দেখাও কি। দেখাও দেখাও, দেখাইতে দেখাইতে কথা বলো। হুম স্যার এটা হচ্ছে ওই টিপিক্যাল ফ্লোরে হুম ওই ফিটিংস পিকচার লেআউট। স্যার লাস্ট দিন কিছু আর কি মডিফাই করতে বলছিলেন, সেগুলো আর কি মডিফাই করেছিলাম। হুম হুম স্যার ওই যে ওয়াশ হুম হুম হুম, না ঠিক আছে, দেখলে তো আমি বুঝতে লাইটটা পারছি। ঠিক এটা অ্যাড আছে, করছি। ঠিক আছে। হুম, ঠিক আছে, তাহলে আমি যেগুলি বলতে চাচ্ছি বলি, তারপর নাইলে তোমরা আর সময় স্যার থাকলে ইয়া দেখায়। আছে স্যার, তোমাদের ওই যে এক্সস্ট ফ্যান গুলি সাইজটা একটু ছোট করে নিয়ে আসবা, ওয়ালের উপর যেগুলি দিছো ওগুলি। স্যার এটা হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে স্যার। হ্যাঁ, এক্সস্ট ফ্যান যেটা দেখিয়েছো, ফ্যানটা একটু সাইজে ছোট জি করে স্যার। নিয়ে আসবা ইয়াতে, ড্রয়িং এ। আচ্ছা স্যার। কারণটা বুঝছো? কারণ হচ্ছে ওয়াল হয় 5 ইঞ্চি থাকে বা 10 ইঞ্চি থাকে, কিন্তু তোমার ওটা তো ওয়ালকে ছাপিয়ে গেছে, মানে তো অনেক বড় একটা ওয়ালও দেখাচ্ছে, তাই না? জি স্যার, ওটা আচ্ছা, ছোট ঠিক আছে করে ঠিক দিবেন। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বরং ওইটা শুরু করি। এই যে আমার যে এভাবে কিভাবে আঁকতে হয় সেটা সেটা একটু শুরু করি। আমি অবশ্যই ফ্রি হ্যান্ডে দেখাবো, তারপরে তোমার অনেক প্রশ্ন ইয়ে করো, এক্সিট করো, মানে আচ্ছা স্যার। হ্যাঁ। জি স্যার। ওকে। কি যন্ত্রণা, সে হোয়াইট বোর্ড কোথায় গেল?
এক একদিন দেখি এক এক অবস্থা। হোয়ার ইজ হোয়াইট বোর্ড? এটা শেয়ার স্ক্রিন দিলেই না চলে আসে ওই জিনিসটা? শেয়ার স্ক্রিনে তো হোয়াইট বোর্ড নামে কোনো কিছু দেখাচ্ছে না। এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে করছি, সমস্যা নাই কিছু। মাইক্রোসফটের হোয়াইট বোর্ড দিয়ে শেয়ার দিয়ে দেই। ওকে, দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা আজকে দেখাবো এসবি, মানে এসবি থেকে অর্থাৎ সুইচ বোর্ড থেকে এসডিবি তে কিভাবে যায়, এসডিবি থেকে ডিবি তে কিভাবে যায় সেভাবে। ঠিক আছে, আহ, একটা এসডিবি কে একটু স্পষ্ট করে আঁকি। এসডিবি তে একটু স্পষ্ট করে রাখি, এটাকে বলা যেতে পারে কি ব্যাপার, তো মনে সিলেক্ট হচ্ছে না, এখন কিছু ইরেজার মোডে আছে না, এ কি সমস্যা? আচ্ছা, সর্বনাশ, এরকম ডিস্টার্ব করলে তো মুশকিল। ইরেজারটাকে ছাড়তেছে না। ফরম্যাট, ফরম্যাট, তো এবার বোধহয় হবে। ঠিক আছে, এবার হয়েছে, ওকে হয়েছে। ও ঠিক ঠিক আছে। ওকে, ওহো, মানে ওর নিজস্বটা হলে ভালো হতো। ইয়ার জুমেরটা সেটা পাচ্ছি না, যে কোনো কারণে হোক পাচ্ছি না। ঠিক আছে, এখানে দেখাই, দেখো আমরা একটা এসডিবি আঁকতেছি। এসডিবি ডিবি আসলে একই ভাবে আঁকে, কিন্তু ফারাকটা কোথায় সেটা আমরা বলি। যে এই যে একটা দাগ দিলাম, এই দাগটাকে বলা হয় বাস বার। এটা আবার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একই সাথে, কিন্তু এটা বাস বার এবং এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এই কথাটার অর্থ কি?
এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বললাম, এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে যে এটা যদি সিঙ্গেল ফেজ বোর্ড হয় তাহলে ওখানে কিন্তু তার থাকবে একটা নিউট্রালের জন্য, একটা লাইনের জন্য, কিন্তু আমি একটাই দেখাবো। ওই একটা দেখাচ্ছি বলে এটার নাম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ঠিক আছে। এখন এইখান থেকে এইভাবে একটু দাগ দিয়ে, এরকম একটু দাগ দিয়ে, এরকম এখানে একটু দাগ দিয়ে, এরকম একটু দাগ দিয়ে, এরকম এরকম একটু দাগ দিয়ে, এরকম দাগ দিয়ে, এরকম এরকম একটু দাগ দিয়ে, এরকম দাগ দিয়ে, এরকম এরকম একটু দাগ দিয়ে, এরকম দিয়ে, এরকম। এটা আগের দিনে একটা রিপিট হচ্ছে, হোক, অনেকে ওটা ফলো করো না, তো তো সেটা স্পষ্ট করে আমি দেখাচ্ছি। এখন আমি ধরে নিলাম যে আমার হচ্ছে 3টা রুম থেকে আমার 3 ফেজ সকেট আসছে। তো একটা রুমে আছে ওই ভেতরে আমার 2টো, আর একটা রুমে আছে ভেতরে, মানে বলতে বোঝাচ্ছ তোমরা যে সকেট যে আমরা দিছিলাম, সেই সকেট একটা সার্কিট ব্রেকার দিয়ে যাবে, কিন্তু রুমের মধ্যে ওয়ালে 2টা 3টা বা 4টা থাকতে পারে, নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। এইখানে ধরো 3টা, মানে আমি জাস্ট বিভিন্ন রকম করে তোমাদের দেখাচ্ছি। আর এইখানে মনে করো একটাই, মানে জাস্ট কথার কথা একটাই। তার মানে কি, মানে আমরা এই রুমে যে সকেটটা দিলাম, সকেটকে আমি যদি বলি যে এটা হচ্ছে পি, তাহলে এটা হবে P1, এটা হবে P2, এটা হবে P3 থেকে শুরু করে 4, 5, P6, আর এটা হবে P7। আবার বলি, তাহলে আমার 7টা হচ্ছে গিয়ে পাওয়ার সকেট আছে। তার মধ্যে একটা রুমে একটা, আর একটা রুমে ওই 3 ওয়ালের 3টা, তাদের আমি এক করে এই বোর্ডে নিয়ে আসছি। আরেকটা রুমে 2টা, তাদেরও আমি এক করে ওই রুমের মধ্যে এক করেছি, তারপর এখানে নিয়ে আসছি। সবগুলিতে একই সার্কিট ব্রেকার বসবে, সে সার্কিট ব্রেকারের নাম হবে 15A। এসপি এসপি মানে সিঙ্গেল ফেজ, সিবি মানে সার্কিট ব্রেকার। ওটা না লিখলেও চলবে, ওটা অন্য লিজেন্ডের মধ্যে দিয়ে দিলে চলবে। এখানে 15A, এখানে 15A, বোঝা গেল কিনা? আর আমি ধরলাম যে ওইখানে যে লাইট ফ্যানের যে সার্কিট আছে, যেটা সুইচ বোর্ড থাকে তোমরা জানো, সেগুলিকে আমি 4টা সার্কিটের নাম দিলাম। সার্কিট 1, 2, 3, 4, সবগুলিকে এখানে অ্যারো দিয়ে দিবা, অ্যারো। সার্কিট 1, 2, 3, 4, এগুলি আগে সার্কিট কথাটা পুরোপুরি লিখবা। সার্কিট 1, 2, 3, 4, সার্কিট 1, 2, 3, 4। ওকে। এখন আগের দিন পরিষ্কার করে দেখানো হয়েছে যে সার্কিট 1 বলতে কি বোঝায়। সার্কিট 1 বলতে বোঝাতে পারে একটা সুইচ বোর্ডে সরাসরি কানেকশন গেছে, আর বাকি 4টা সুইচ বোর্ডে হয়তো ওই সুইচ বোর্ড থেকে কানেকশন গেছে, তারা মিলে একটা সার্কিট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সুইচ বোর্ডকে এখানে আনার দরকার নাই। এটা 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 হলো এসডিবি, আর কি এসডিবির বাসবার, যেটা প্রত্যেকটাকে ওখানে আনার দরকার নাই। আবার এইখানে এই যে যে 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, এটা ইউজ করার দরকার নাই। এখানে কতগুলি পয়েন্ট টোটাল, মনে করো এই সার্কিটটা তো আমরা আলাদাভাবে আঁকবো। কোথায় আঁকবো? আগের দিন কিন্তু দেখিয়েছি, মানে আমি সার্কিট 1 দিলাম যে 5টা আমার সুইচ বোর্ড, তো 5টা সুইচ বোর্ডে টোটাল পয়েন্টগুলি আমি যোগ করব। মানে একটা সুইচ বোর্ডে হয়তো 10টা পয়েন্ট, একটা সুইচ বোর্ডে হয়তো 2টো পয়েন্ট, যেমন বাথরুমে 2টো পয়েন্ট থাকতে পারে, একটা সুইচ বোর্ডে হয়তো 3টা পয়েন্ট, সবগুলি যোগ করব। যদি দেখি, এটা থাম্বস রুল, যদি দেখি টোটাল পয়েন্ট যোগ হয়ে 20 ছাড়িয়ে যাচ্ছে, তাহলে ওটা আরেকটা সার্কিটে দিয়ে দিব। মানে একটা সার্কিটে এত পয়েন্ট রাখবো না আমি যে এটা 20-এর বেশি হয়। এই হলো সার কথা। এরকম করে যে আমার 4টা সার্কিট হলো, এই 4টা সার্কিটে এমন হওয়া সম্ভব যে এই সার্কিটের মধ্যে টোটাল পয়েন্ট আছে 20টা, এখানে 20টা, এখানে 20টা, কিন্তু এখানে আছে পয়েন্ট হচ্ছে অল্প, 20-এর কম, যে 15টা, 10টা অথবা 5টা। তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি যে এইখানে দিব 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এখানে 10 এম্পিয়ার, এইখানে হচ্ছে 10 এম্পিয়ার, এইখানে হচ্ছে 5 এম্পিয়ার। কেন 5 এম্পিয়ার দিলাম বুঝতেছো? আমরা এইভাবে বলতে পারবো না, এখানে এই সার্কিটটা দেখতে হবে। যেহেতু আগের দিন সার্কিট আঁকা শেখানো হয়েছে, এই যে সার্কিট 4 যেটা, এই 4 এর সুইচ বোর্ড ডায়াগ্রাম দেখলে, সুইচ বোর্ড ডায়াগ্রামটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ওখানে একটা দাগ দিয়ে তারপর সুইচ বোর্ড এঁকে এঁকে প্রত্যেকটা সুইচ বোর্ডে পয়েন্ট রাখতে হয়, এবং যে তারটা উপর দিকে চলে যায় ওখানে লেখা থাকে 2 এসডিবি। তো 2 এসডিবি মানে হচ্ছে এই হচ্ছে তোমার এসডিবি, এই যে এটা এটা হচ্ছে এসডিবি। তো এখন
এই যে এভাবে লেখার পরে প্রত্যেকটা তারের সাইজ বলে দিতে হবে। এখন সাইজ বলবো কিভাবে, দেখো এই যে এই তিনটা নিয়ে, যে তিনটার এই যে 15 অ্যাম্পের সাইজ, এই তিনটার মধ্যে একটা দাগ দিব, এরকম এরকম একটা দাগ দিব। দাগ দিয়ে এই দাগগুলি ডটেড দিলেই ভালো, অথবা অন্য কালার ইউজ করবা। তারপর এখানে এরকম অ্যারো দিবা, এই যে অ্যারো। আর এইখানে তারের স্পেসিফিকেশন লিখবা। এই তারের স্পেসিফিকেশন হচ্ছে 2 ইন্টু, এই তারের স্পেসিফিকেশন হচ্ছে 2 মানে হচ্ছে ওই যে বললাম এটা কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, কাজে এখানে যতগুলি তার থাকুক এখানে আমরা একটা দাগেই দেখাচ্ছি। তাহলে এই বরাবর তার আছে কি কি, 2 ইন্টু এই যে 15 এম্পিয়ারের জন্য হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, 2 ইন্টু 4 মিলিমিটার স্কোয়ার, BYM। এই BYM হচ্ছে তারের সংকেত। 2 ইনসুলেটেড এক ধরনের তার, মানে ডাবল ইনসুলেটেড এক ধরনের তার, তার নাম হচ্ছে BYM, প্লাস 4 BYA ECC, এই কথাটা লিখবা। 2 ইন্টু 4 মিলিমিটার স্কোয়ার BYM, প্লাস এখানে 4 এর পর, এই যে 4 এর পর, এখানে 4 এর পরও মিলিমিটার স্কোয়ার হবে, এই যে এই জায়গাটা 4 মিলিমিটার স্কোয়ার BYA ECC। এটা দিয়ে কি বুঝাইলাম, এই লাইন বরাবর তিনটা তার আছে। একটা তার হচ্ছে লাইভ তার, অর্থাৎ যেটার মধ্যে ওপেন অবস্থায়ও ভোল্টেজ থাকবে, সেটা সাইজ 4 মিলিমিটার স্কোয়ার BYM। 2 ইন্টু মানে ওরকম আরেকটা তার আছে যেটা হচ্ছে নিউট্রাল, সেটারও একই সাইজ আর একই টাইপের ইনসুলেশন BYM। আর অন্যটা ECC যেটা, সেটা হচ্ছে শুধু 4, মানে সাইজ একই কিন্তু তার তার ভিন্ন ধরনের, ওই তারের মধ্যে এক লেয়ার ইনসুলেশন দেওয়া আছে। এটাও তাই এটাও তাই, বোঝা গেল। এই একই কথা এখানে লেখা যাচ্ছে না কারণ তাদের সাইজ ভিন্ন। তাহলে আমি আর একটা লাইন টেনে নিব এই দিক থেকে। কম্পিউটারে লিখলে এই জায়গাগুলি ছোট হয়ে যাবে তো, অথবা আমি এই ডান দিকে লিখে দিতে পারি, এটা আমি ডান দিকে লিখতে পারি, নো প্রবলেম, এই লিখে দিতে পারি। তাহলে এইখানে অ্যারো দিবা, এইখানে অ্যারো দিবা, এইখানে অ্যারো দিবা, এইখানে অ্যারো দিবা না। অ্যারো দিব না মানে ওটা ওই তারটা বোঝাচ্ছে না, অ্যারো দিব না মানে ওই তারটা বোঝাচ্ছে না। তোমাদের এই যে ক্লাসে এত পড়িয়েছি এবং সেখানে যে চার্ট দিয়েছি কেন কাজে লাগবে দেখো, চার্টটা খুঁজলে দেখবা 10 অ্যাম্পিয়ারের জন্য তারটা হলো 2.5, আর এই 15 অ্যাম্পিয়ারের জন্য ইট ওয়াজ 4, সেই জন্য এটা লিখলাম। তাহলে তুমি যদি ওই চার্টটা ঘাটো, এটার জন্য এই একই স্টাইলে লেখো 2 ইন্টু 2.5 মিলিমিটার স্কোয়ার BYM প্লাস 2.5 মিলিমিটার স্কোয়ার BYA ECC। কথাটাকে আর রিপিট করছি না, দেখলা তো, ইজি হয়ে গেল। একইভাবে এইখান থেকে একটা দাগ টানো, এই তারটার স্পেসিফিকেশন দাও, তারটার স্পেসিফিকেশন দাও, সেটা কি হবে। ওই চার্ট যদি আবার দেখো 5 এম্পিয়ারের জন্য দেখবে 1.5, তাই এখানে হবে এই যে এই জায়গায় হবে 2 ইন্টু 1.5 মিলিমিটার স্কোয়ার, এই জায়গাটায় হবে BYM প্লাস 1.5 BYA ECC। এখন সুইচ বোর্ডে কিন্তু এই কাজগুলি করা লাগেনি, তোমাদের খেয়াল আছে কিনা। সুইচ বোর্ডে এই কাজ করা লাগেনি কারণ সুইচ বোর্ডে 3টা তার থাকে না, সুইচ বোর্ডের সামনে যে লাইট ফ্যান চালাচ্ছে ওখানে তার থাকে 2টা। হ্যাঁ, সেই জন্য সেখানে এই যে প্লাস দিয়ে এই যে ECC এই কথা লেখা লাগেনি, ওখানে ECC থাকে না। আচ্ছা, এর পরের অংশটা হচ্ছে যে এইখানে এই পেছন থেকে আবার তো কারেন্ট আসতে হবে তো এখানে, নাহলে তো এখানে পারবে না। কাজে সেই কারেন্টের যোগফল কত হবে, তো ঠিক আছে যোগ করো, 15 15 15 45, আর হচ্ছে 30 75, আর হচ্ছে 5 80। দেখো 80 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এখন তোমাকে আবার সেই চার্টের সহায়তা নিতে হবে, সেই চার্টের সহায়তা নিতে হবে। চার্টটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, চার্টটা তোমাদের কাছে থাকার কথা, আছে কিনা চেক করে নাও যে চার্টটা তোমাদের কাছে আছে কি। অবশ্যই থাকার কথা। না না, অ্যাম্পিয়ার তো পরে, আগে চার্টটা রেডি করো, তারপরে আরো কাহিনী আছে। যোগ করে 80 অ্যাম্পিয়ার আসছে, কিন্তু 80 অ্যাম্পিয়ার আমরা নিব না। হ্যাঁ, সেইটার জন্যই এখন কথাবার্তা চলবে যে 80 অ্যাম্পিয়ার আমরা নিব না,
তুমি যোগ করলে যে এগুলি সব যোগ করলাম, যোগ করে 80 অ্যাম্পিয়ার আসলো। আচ্ছা, 80 অ্যাম্পিয়ার কেন নিবে না, প্রথমে সেই যুক্তিতে আসো। দেখো এই যে এইখানে এই যে যে তারটা আমি ইউজ করছি, এই যে তারটা, এই তারটাও কিন্তু সেম তার। তাহলে এইখানে তো 15 15 30, আমি তো এখানে 30 দেই নাই। তো এইখানে দেখো এইটা এটা এটা সেম তার, এই সেম তারই কিন্তু, সেগুলিও কিন্তু 15, তাহলে 45। তো এখানে তো আমি 45 দেই নাই। আর এটা তো একটাই ছিল, এখানে একটা দিতে নিষেধ করছিলাম আমি, কিন্তু তারপর আমি দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য যে একটা হলেও যা হবে একই রুমের মধ্যে, একাধিক হলেও তাই হবে। এটার কারণ হচ্ছে আমরা চাই না এক রুমের মধ্যে একসাথে দুটো পাওয়ার কেউ ইউজ করুক, এটা আমরা চাই না। বুঝছো, এটা আমরা দিয়েছি কনভেনিয়েন্স এর জন্য, এই কাজটা আমরা করেছি কনভেনিয়েন্স এর জন্য। যে টেবিল বসাতে, আলমিরা বসাতে, খাট বসাতে, এগুলি হচ্ছে অনেক সময় ঢাকা পড়ে যায়, অথবা কাছে থাকে না। যেই কর্নারে আমি বসিয়েছি অন্যদিকে পয়েন্ট আছে, তো তখন তো রুমের মধ্যে দিয়ে তোমার হচ্ছে এক্সটেনশন প্লাগ নিয়ে আসতে হবে, এবং এগুলি পায়ে বেঁধে হোঁচট খেয়ে, অথবা এটা পরিষ্কার করা মুশকিল। ফ্লোর যদি তুমি ক্লিন করতে যাও তাহলে তারটা ডিস্টার্ব করবে। দেয়ার আর লট অফ ডিসঅ্যাডভান্টেজেস, সেগুলির জন্য আমরা এই কাজটা করেছি। তাহলে এখন তুমি চিন্তা করো যে আমাদের ডেজিগনেটেড কারেন্টটা হচ্ছে, আমরা চাই না যে 15 এম্পিয়ার ক্রস করুক, সেই জন্য এখানে 15 এম্পিয়ার দিয়েছি। হাউএভার তার যোগফল যাই হোক, একইভাবে এই যে দেখো যে এই 3 রুমের সকেট, তারপরে এই যে হচ্ছে তোমার সার্কিটগুলি আছে, 3টা 10 এম্পিয়ারের সার্কিট, মানে সেখানে একটু কারেন্ট বেশি যাবে। এই যে 5 এম্পিয়ারের সার্কিট, এইগুলি আমরা নির্ধারিত করছিলাম কিভাবে, একটু আগেই কিন্তু বলেছি, এগুলি পয়েন্ট গুনে গুনে করছি। যখন আমি সার্কিট আঁকছি, তখন সুইচ বোর্ড থেকে পয়েন্ট যদি 20টা ছাড়িয়ে না যায়, তাহলে তাকে 10-এর মধ্যে রাখছি, আর 20-এর অধিক হয়ে গেলে অন্য সুইচ বোর্ডে দিয়ে দিছি। এবং 4টা 5টা সুইচ বোর্ড মিলে কিন্তু তোমার এরকম একটা করে সার্কিট হয়েছে। তো সেখানেও কিন্তু আমরা এই 10-এ এটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে কোনো একটা দিয়ে 10-এর বেশি না যায়। এখন তুমি একটু চিন্তা করো যে যদি আমি এখানে 80 নেই, এটার মানে হচ্ছে যে সারা বাড়িতে সমস্ত পাওয়ার পয়েন্ট অ্যান্ড সার্কিটের সাথে রিলেটেড সমস্ত সুইচ বোর্ড পয়েন্ট, বা যেটাকে আমরা বলতে পারছি যে লাইট ফ্যান, সব কিছু জ্বালিয়ে রাখা আছে। একটা একটা বাড়িতে কখনো কি এভাবে জ্বালিয়ে রাখা হয়? জ্বালিয়ে রাখা হয় না, কিন্তু কখনোই এটা হয় না। হয়তো এই রুমে জ্বলছে, পাশের রুমে বন্ধ, অথবা এই রুমে 4টা পয়েন্ট আছে, একটা জ্বলতেছে, বাকি 3টা বন্ধ, এইভাবেই কিন্তু কাজ করা হয়। সো এগুলি যোগ করে যত কারেন্ট আসবে, সেটাকে এখানে আবার কমিয়ে ফেলতে হবে, বিকজ এটা সবকিছু একসাথে লোডেড হয় না। আর আমরা যদি এটা না কমাই, তাহলে দুই দিক দিয়ে ক্ষতি। এক হচ্ছে এইখানে যে এখন সুইচ বোর্ড বড় দিব, সরি সার্কিট ব্রেকার বড় দিব, দেখা যাবে যে অ্যাকচুয়াল লোড অত না, কাজেই ওইটা কখনোই প্রোটেকশন দিবে না। এটা একটু তো মারাত্মক ক্ষতি। এটা মনে করো যে এটা কেমন হলো, যে তুমি মনে করো বাসায় একটা ফিল্টার ইউজ করছো, সে ওকে পানির ফিল্টার না, আমি ধুলাবালির ফিল্টারই বললাম, যে ফিল্টার ইউজ করছো ইয়াতে, বারান্দায়, যাতে ময়লা আবর্জনা বাতাসের সাথে ভিতরে না ঢুকে। এখন ওইটার হচ্ছে যে নেটটা, এটা বড় বড় ফুটা, তাহলে কি হবে, অনেক কিছু কিন্তু ওটার মধ্যে দিয়ে ঢুকে চলে যাবে, ঠেকাতে পারবে না তুমি। তো যদি তুমি এটাকে ইয়ে করতে চাও, তাহলে সূক্ষ্ম করতে হবে। আবার যদি খুব বেশি সূক্ষ্ম করে দাও, এমন বেশি সূক্ষ্ম করলা যে দেখবা যে ভিতরে গরম লাগছে কিন্তু কিছুই ঢুকতে পারছে না। তো সেরকম কি বলছি, যে এইখানে যে ক্যাপাসিটি দিব, ওই ক্যাপাসিটির চেয়ে অ্যাকচুয়ালি লোড যদি অনেক কম হয়, কারণ অ্যাকচুয়াল লোড কিন্তু এগুলি যোগফল দিয়ে না, অ্যাকচুয়াল লোড হলে কতগুলি লাইট, ফ্যান এবং সকেট ওয়ান করা আছে, সেটা হলো অ্যাকচুয়াল লোড। এই যোগটা তো, এটা তো জাস্ট একটা এস্টিমেট, যে এখান দিয়ে এত কারেন্ট যাবে, তো এগুলি যোগ করে তো তুমি এটা পাবে না। প্রকৃত কয়টা লাইট জ্বলছে, কয়টা ফ্যান জ্বলছে, কয়টা পয়েন্ট, মানে কেউ আয়রন, বা কেউ ধরো ফ্রিজটা তো 24 ঘন্টা চলে, কিন্তু ওভেন তো 24 ঘন্টা চলে না, গিজার 24 ঘন্টা চলে না, এসি 24 ঘন্টা চলে না। তো এই সব লোড মিলে প্রকৃত যে আসবে, কথার কথা সেটা আসছে 40 অ্যাম্পিয়ার, তুমি এখানে 80 দিয়ে রাখছো, তাইলে ওইটা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। কারণ তোমার ওটা তো প্রকৃত লোডের অনেক উপরে, তাহলে লোড দেখা যাবে ডাবল না হওয়া পর্যন্ত ট্রিপ করবে না। অর্থাৎ এটা হচ্ছে বড় ফুটার একটা ফিল্টারের মতো সমস্যা। উল্টাটা যেটা বলছি, যে খুব সূক্ষ্ম ফিল্টার যদি দাও, তাহলে রুমের মধ্যে নর্মাল বাতাস চলাচলই বাধাপ্রাপ্ত হবে। সেরকম এগুলিতে তুমি চাপাইতে যে তুমি করলা কি, যে এটা মাত্র 10 এম্পিয়ারে দিয়ে দিলা। তো এটা 10 এম্পিয়ার দিলে কি হবে বুঝতে পারছো, এখানেই আছে 15 এম্পিয়ার, মানে দেখা যাবে একটা সকেটে পাওয়ার টান দিলে ট্রিপ করে যাবে, অর্থাৎ কিনা তোমাকে আসলে ডিস্টার্ব করতে থাকবে, সার্ভিস দিবে না।
সার্ভিস দেবে না, আর বেশি দিয়ে দিলে প্রোটেকশন পাবে না। সেই জন্য এগুলি সিলেক্ট করা। সত্যিকার অর্থে কি তোমাদের যে কোর্সটা পড়ানো হচ্ছে, এই কোর্সের মধ্যে সবচেয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে এগুলি। কারণ হচ্ছে এইগুলি হচ্ছে একটা জিনিস যেটা ইলেকট্রিশিয়ানরা পারে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও ভালো বুঝেন। আমি তোমাদের মধ্যে আগে একদিন চার্ট দেখিয়েছি, জানি না দেখিয়েছি কিনা, যে ছোট্টখাট্ট বিল্ডিং মনে করো যেগুলির পারমিশন করানো লাগে না ওই ইয়া থেকে, ওগুলি ছাড়া একটু বিল্ডিং একটু বড় হলেই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেটা সিভিল হোক, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট, তাদের কিন্তু ওইটা করার অনুমতি দেয় না। ওখানে বলা হচ্ছে নট এলিজিবল। কিন্তু এমনি মনে করো মানুষ কত বাড়ি বানায় যেগুলি গ্রাম অঞ্চলে বানায় বা ইয়াতে বানায়, সেগুলি তারা পারে। আর ইলেকট্রিশিয়ান যারা, তাদের তো কোনো সময়ই পারমিশন নাই। কিন্তু আমি বলতেছি যে এই ছেলে আসলে এই যে ওয়্যারিং করে দেওয়া, যে সেটা হলো একটা তার টেনে নিয়ে একটা পাওয়ার লাগাই দেওয়া, ওইটা কিন্তু ইলেকট্রিশিয়ানরা পারে। কিন্তু তারা যেটা পারে না সেটা হচ্ছে হিসাব কিতাবগুলি, অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়াট অ্যান্ড হোয়াই, কেন এবং কিভাবে, হ্যাঁ, এগুলি পারে না। তো হাউ, তো তোমার এটা বুঝতে হবে যে এই যে ওরা হচ্ছে ধরো একটা গ্রামীণ বাড়ি, 3টা পয়েন্ট লাগবে, ফ্যান লাগিয়ে দিয়ে যাও, সেটা পারবে তারা। কিন্তু বড় বাড়ি হলে এবং ওদের স্টাইলে করলে হয় পুড়ে যাবে, আর নাইলে দেখবা যে অনেক তার লেগে গেছে। কিন্তু তোমাকে আসলে বুদ্ধি করে এগুলি শিখতে হবে যে কেন and কি করে কোথায় এগুলিকে অ্যাপ্রোপ্রিয়েটলি কমাতে হবে, বাড়াতে হবে। তাহলে তুমি এখন এখানে চিন্তা করো যে তাহলে কি 40 দিব, ঠিক আছে 40 দিলাম, আমি এটা 40 দিলাম। এখন তোমরা আসলে বুঝেছো কিনা আমি একটু ছোট্ট করে যাচাই করে নেই, যে এখানে 80 হয়েছিল, 40 দিলাম, এইটার কারণটা কি? কেউ আমাকে একটু বলো তো, মানে কোন কোন পয়েন্ট থেকে চিন্তা করে এই কাজটা করলাম, দেখি বুঝছো কিনা। বোঝার কথা না, না বুঝলে আমি অবাক হব না, কিন্তু জাস্ট তোমরা একটু আলোকপাত করো, একজন দুইজন, যে 40 কেন করলাম। মানে কথার কথা, আরেকটা জায়গায় আবার আসলো হচ্ছে 100, তখন আমি 50 করব কিনা, বা আরেকটা জায়গায় আসলো 60, তখন আমি 30 করব কিনা। এইটা, এই সম্পর্কে কেউ কি একটু আলোকপাত করো, দেখি বুঝতে পারছো কিনা। পারবে কেউ? স্যার অ্যাকচুয়াল লোডের জন্য। স্যার এখানে তো লিভিং রুম বলছে, তো এট এ টাইম সবগুলো জায়গায় তো পাওয়ার যাবে না, এই জন্য। হ্যাঁ, এটা ইজ এ গুড পয়েন্ট, গুড কিন্তু পয়েন্ট। স্যার অফিস বা অনেক মানে হ্যাঁ, স্যার অর্ধেকের মানে বেশি করা লাগবে ইন্ডাস্ট্রিয়াল না। এগুলো স্যার ভেরি গুড, সবসময় ভেরি গুড, সবাই ভেরি গুড, সবসময় ভেরি গুড, ভেরি গুড, ভেরি জি গুড, স্যার এক ভেরি দিক থাকে ওখানে স্যার আরো ঠিক আছে, ঠিক বেশি। আছে, ভেরি গুড। আমি নিজেই আবার আলাপ করবো যাতে সবাই শুনতে পায়। তোমরা যারা এটা বলছো তারা প্রকৃত কারণটা ধরতে পারছো, অনেকেই হয়তো সেটা পারেনি, আমি আবার বলে দিব। আপাতত এখানে শেষ করি যে এই 40-এর জন্য এই তারটার কিন্তু নাম দিতে হবে, এই তারটার কিন্তু নাম দিতে হবে। তো আমরা এই তারটার নাম মনে হচ্ছে যে তার একটা সাইজ আছে না, যেরকম করে লিখতে হবে, তো সেটা আমরা এখানে লিখে ফেলি, এইভাবে লিখে ফেলি, এইভাবে লিখে ফেলি। এটা লিখে ফেলি। তো এখন এইখানে তোমার 6, 10, 16, ওই চার্টে দেখো তো, ওটা 16 না? হ্যাঁ, এই যে 2 ইন্টু 16 মিলিমিটার স্কোয়ার, BYM প্লাস একই সাইজের 16 মিলিমিটার স্কোয়ার ECC মানে আর্ট কন্টিনিউটি কন্ডাক্টর, নিশ্চয়ই তোমাদের একবার বলা হয়েছিল। ওকে, এই হয়ে গেল, ঠিক আছে। এইটা ইসিসি, ওকে, ঠিক আছে, ইসিসি, ওকে। আচ্ছা, এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এইখানে অ্যারো দাও এবং লেখো 2, এটা কোথায় গেল বলো তো, 2 রাইট MDB, এটা চলে গেলো MDB তে। আরেকটা জিনিস আমরা যে বলছিলাম, এই যে সার্কিটগুলির ক্ষেত্রে বলছিলাম 2 SDB, দেন SDB যদি 2টা 3টা 4টা 5টা তো হতে পারে SDB, এবং তোমার হবে, তোমার তো ওই যে প্রত্যেক অ্যাপার্টমেন্টে SDB হবে।
কাজে এসডিবি গুলির একটা নাম রাখতে হবে। সো আমরা এক কাজ করতে পারি, এই যে যে এই সব জায়গা দিয়ে অন্য কালার নেই আমি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে তোমরা এই কাজটা করবা। যে এখানে আমি আরেকটা কালার নিলাম, কালারটা নিয়ে এই যে আমি আমি এখানে আমার তো আঁকার কিছু ডিফিকাল্টি আছে জানো তোমরা, কারণ হচ্ছে যে এটা তো আর কম্পিউটারের মতো অটোক্যাডের মতো এরকম আঁকা যায় না। তাই আমি যে এই যে দাগটা দিলাম, এই দাগটাকে তোমরা একটা ডটেড লাইন ধরে নাও। এই যে অন্য কালার দিচ্ছি, এই ডটেড লাইন দিয়ে এইভাবে ঘিরে দিবা, এইভাবে ঘিরে দিবা, এইভাবে। এই মাঝখানের দাগটা হবে না, এটা এটা হবে না। কোথা থেকে শুরু করবা? ও সরি, আচ্ছা ঠিক আছে, আমি একটু মুশকিলে পড়লাম তো। ঠিক আছে, হয়েছে, কাজ হয়েছে, যেটা চাচ্ছিলাম হয়েছে, হয়েছে, ঠিক আছে, ভেরি গুড, হয়েছে। এখন আমি করছি, দেখো একটা দাগ দিবা, এই যে একটা সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের উপর দিয়ে দাগটা দিবা, দিয়ে লেখাগুলি ভিতরে গেল বাইরে গেল এর ব্যাপার না, আর এই সার্কিট ব্রেকারের নিচ দিয়ে এভাবে নিয়ে এখানে বের করে এই যে যে দাগটা দিলাম, এই দাগটা ডটেড লাইন দিয়ে দিবা, ডটেড লাইন দিয়ে দিবা। এবং এইটার এইখানে অথবা এইখানে ডান দিকে এখানে কোথাও লিখবা এস ডি বি। আচ্ছা কেন করলাম এটা দেখো, ইউনো এসডিবি ইজ এ বোর্ড। এসডিবি হচ্ছে একটা সার্চ ডিভিশনের বোর্ড। তোমাদের ক্লাসে এই বোর্ডটা খুলে সেটা একটা ছবি দেখানো হয়েছে। হ্যাঁ, চাইলে তোমরা এক্ষুনি সবাই গুগলে এসডিবি দিয়ে সার্চ দিয়ে ইমেজ দেখতে পারো। অর্থাৎ ওটা তো দেখো যে ওয়ালে থাকে, ওয়ালে থাকে ওইটা তো, এটা আমি আমি নিজেও দেখিয়েছি তোমাদের ওখানে, যেটা ওয়াল থেকে ঢাকনাটা খুলে ফেললে, কাভারটা খুলে ফেললে ভেতরে তোমার একটা জিনিস দেখা যায়। তো সেখানে কিন্তু এই যে এই সার্কিট ব্রেকার ইনকামিং হিসেবে থাকবে, আর এই সার্কিট ব্রেকার গুলি ওখানে আউটগোয়িং হিসেবে থাকবে। কাজে এইগুলিকে ঘিরে একটা ডটেড লাইন দিব এবং এই জিনিসটার নাম হবে এসডিবি। এখন মনে করো এই যে এইখানে যে তোমরা বললা, আমিও বলে ফেললাম এমডিবি, এই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে এমডিবি নাও হতে পারে। আসলে তোমাদের এই প্রজেক্টের জন্য আমরা এটা এমডিবি করব, কিন্তু সব ক্ষেত্রে এমডিবি নাও হতে পারে, কারণ এটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট। এখন তুমি বড় বিল্ডিং এর কথা চিন্তা করো, যে আমাদের এখানে যে তোমার যে ইসি বিল্ডিং আছে, এটা তো অ্যাপার্টমেন্ট হাউস না। কাজেই প্রত্যেক ফ্লোরে অসংখ্য এসডিবি আছে। তো এগুলি যায় হচ্ছে একটা ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? এসডিবি গুলি একটা বড় বিল্ডিং হলে সেগুলি সরাসরি এমডিবি তে না যেয়ে একটা এফডিবি তে যেতে পারে, দ্যাট ইজ ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। আর তোমাদের ক্ষেত্রে আমি যেটা চাচ্ছি সেটার মধ্যে লিমিটেড থাকো, সেটা হচ্ছে অল এসডিবি যাবে হচ্ছে তোমার এমডিবি তে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে যে আমরা কিন্তু ওদের মিটারে বিলিং করব। আবার যদি এফডিবি তে দেই, এফডিবি থেকে যদি এমডিবি তে দেই, তাইলে ওই নিচে মিটার নেওয়া যাবে না, মিটার বসাতে হবে তখন এই বাড়ির দরজায়। এটা অনেক বাড়িতে এখনো আছে। তাতে হয় কি, মিটার রিডারকে প্রত্যেক ফ্লোরে দরজায় দরজায় ঘুরতে হয়। এইটা তোমার অনেক জায়গায় অ্যালাউ করে, যেমন আমাদের বুয়েটে বিল আমরা তো ডিপিডিসি কে দেই না। আমাদের প্রত্যেক বাসায় বাসায় মিটার, আমাদের নিজস্ব এমপ্লয়িরা বাসায় বাসায় যে মিটারটা রিড করে আমাদের বেতনের সাথে বিল করে দেয়। আর ডিপিডিসির যে বড় মিটার আছে বুয়েটে ঢুকছে, ওটার থেকে বিল ডিপিডিসি কে দিয়ে দেওয়া হয়, আমরা দেই না, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল দেই না। ঢাকা ইউনিভার্সিটি একই অবস্থা, অনেক জায়গায় এগুলি আছে, পিডব্লিউডিও তাই করে। এই যে আজিমপুর কলোনি বলো, তারপরে এলিফ্যান্ট রোড বা বনানীতে আছে, সব জায়গায় তারা কি করে ওইভাবে, ওই এলাকায় সাব স্টেশন আছে, ওভাবে করে। আবার অনেক জায়গায় নতুন নতুন এখন ঝামেলা কমাচ্ছে। কিভাবে কমাচ্ছে? পুরানো বিল্ডিং এর কথা বলছি। নতুন বিল্ডিং এর ক্ষেত্রে যেটা করে, ওখানে হচ্ছে কানেকশন নেওয়ার সময় যেহেতু ডিপিডিসির সাথে তোমার হচ্ছে যোগাযোগ করতে হয়, দক্ষিণ ঢাকার কথা বলছি, উত্তর ঢাকায় ডেস্কো, তো তারা যখন করে বলে যে নিচতলায় একটা সেন্ট্রাল বোর্ডে সমস্ত মিটার গুলি থাকবে, যাতে তাদের লোক এসে ওইখান থেকে রিডিংটা নিয়ে যেতে পারে, সহজ করার জন্য। দেখো পুরানো বাড়িতে তারা এখন ফোর্স করতে পারবে না যে আপনি এরকম অ্যারেঞ্জমেন্ট করেন, নতুন বাড়িতে তো এখন সরকারি কোয়ার্টার গুলি তো তাই করেছে। আমি ইনফ্যাক্ট এই সিমিলার একটা কাজে আমি তোমাদের ক্লাসের পরে যাব। এটা হচ্ছে মিনিস্টার এমপি এই এদের বাড়ি টাড়িতে ওই প্রিপেইড মিটার বসাচ্ছে, এবং সরকারি অফিসারদের বাসায় কিন্তু প্রিপেইড মিটার অলরেডি বসিয়েছে আজিমপুরে, কিন্তু তাতেও তাদের মান ভঞ্জন হচ্ছে না। তারা চাচ্ছে, তারা বলে যে গুজব শোনা যায় এগুলিতে বেশি বিল আসে। ওই বেশি বিল আসে কিনা এটা মানে পরীক্ষা নিরীক্ষা না করে তাদের বাসায় কানেকশন তারা লাগাতে দিবে না। তাদের যে নতুন অ্যাপার্টমেন্ট গুলি হয়েছে বেইলি রোডে, আর আছে হচ্ছে ন্যাম ফ্ল্যাটে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ন্যাম ফ্ল্যাট,
সংসদ ভবনের আশপাশে আছে, দক্ষিণে আছে, মানিক মিয়া এভিনিউর ঠিক দক্ষিণে, আর আছে প্রধানমন্ত্রী অফিসের ওইদিকে আছে, নাকালপাড়া যেটাকে বলে। তো তোমার এইসব জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি ডিপিডিসির যে মিটারগুলি ওখানে লাগাবে সেগুলোর একটা টেস্ট সেট আপ করতে, যাতে মিটারগুলি ঠিক মতো রিডিং দিচ্ছে কিনা, এটা ওদের এই যে পরিবাগে যাব, 10টার সময় যাব। আচ্ছা, তো এখন কি দাঁড়াইলো যে সেটা হচ্ছে তুমি যদি নিচে একটা সেন্ট্রাল মিটার লাগাইতে চাও, দেখো তোমাকে সরাসরি এসডিবি গুলি এমডিবি তে দেওয়া ছাড়া কোনো গতি নেই। বুঝে দেখো, মাঝখানে যদি ফ্লোরে ফ্লোরে বোর্ড রাখো, তাইলে তোমার ওই বোর্ডে এসেই কিন্তু তারগুলি, এই যে দেখো যে অনেকগুলি তার, এখানে কিন্তু একটা তার হয়ে গেল। তো তখন নিচতলায় ইন্ডিভিজুয়াল মিটার দেওয়া সম্ভব না। এই মেকানিজমটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে আমরা সলিড নিচে সমস্ত মিটার নিয়ে যাব। এটা করতে গেলে আমাকে প্রত্যেক বাসার এসডিবি কে নিচে পাঠাতে হবে। এই কারণে আমরা কোনো ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড রাখতেছি না, দিস প্র্যাকটিক্যাল প্রবলেম। এটা যদি আমরা অ্যালাউ না করি, তো এখন বুয়েট কিভাবে করছে বা বড় বিল্ডিং এ কিভাবে করে, ওই বিল্ডিং এর এসডিবি তে মিটার হয় না, ওটা একবারে হাই টেনশন মিটারে মানে বাল্ক পেমেন্ট করে আর কি, বুঝতে পারছো? কিন্তু এই বাসা বাড়িতে কিন্তু বাল্ক পেমেন্ট হবে না, এটা ইন্ডিভিজুয়াল পেমেন্ট হবে। এনিওয়ে, তো পরের আমি আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, তখন তোমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে যে তো ঠিক আছে, আমরা এখন এটাকে মুছে ফেলি, মুছে ফেলে পরের স্টেপটা দেখাচ্ছি। তখন আমি বলি যে এটার সাথে কিন্তু একটা নাম্বারিং হবে, আপাতত নাম্বারিংটা দিলাম না। নাম্বারিংটা হবে, কেন হবে সেটা আসতেছে, দেখো এগুলো সবগুলিতে কিন্তু নাম্বার আছে, তো এটার মধ্যে একটা নাম্বারিং হবে, আপাতত এসডিবি বলে রাখলাম। অথবা এখনই বলি যে মনে করো কেউ একটা 2 ইউনিট বাড়ি নিছো, তো 2 ইউনিটকে তুমি এখন নাম দিতে পারো এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি দিলে এটা একটা এ হবে, অন্যটা হবে বি। অথবা তুমি বলতে পারতো সাউথ অ্যান্ড নর্থ, অথবা ইস্ট অ্যান্ড ওয়েস্ট, অথবা 1 অ্যান্ড 2, এইভাবে নাম দিলা। হ্যাঁ, এইটাই। তারপর ঠিক আছে, এটা এখন ইরেজ করি। ইরেজ করে এখন আমি জাস্ট ফর ইয়া, সেটা হচ্ছে যে তোমাদের মানে এনগেজমেন্টটা বোঝানোর জন্য কোনো একটা টিমের যে তোমাদের কি নিয়েছো তোমরা, সেটাকে আমি অ্যাড্রেস করি। সব টিম তো সম্ভব না, আমি জাস্ট র্যান্ডমলি বেছে নেই যে ঠিক আছে টিম ই। টিম ই কেউ রেসপন্ড করো যে তোমরা কয় ইউনিটের বাড়ি কয় তলা নিছো, আমাকে এটা বলো। কয় ইউনিটের বাড়ি কয় তলা নিয়েছো? স্যার আমরা হচ্ছে 4 ইউনিট, হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর ছাড়া 5টা ফ্লোর থাকবে। গ্রাউন্ড ফ্লোর ছাড়া 5টা ফ্লোর। জি গ্রাউন্ড ফ্লোর ছাড়া 5টা ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোর ছাড়া 5টা ফ্লোর হলে 4 ইউনিট মানে তার পাশে 20টা লাগতেছে তোমার এসডিবি, রাইট? জি স্যার। আচ্ছা, তো 20টা লাগতেছে এসডিবি। তোমাদের আমি নাম দিব এইভাবে যে একতলা যেটা মানে ফার্স্ট ফ্লোর, সেটার নাম হবে 1 এবিসিডি, মানে এসডিবি 1 এবিসিডি। তারপরেরটা হবে এসডিবি 2 এবিসিডি, বুঝছো? জি স্যার। জি স্যার। তারপর এসডিবি 3 এবিসিডি, আর এসডিবি 4 এবিসিডি, এসডিবি 5 এবিসিডি। 20টা হয়ে গেল না? জি স্যার। আর গ্রাউন্ড ফ্লোরের সব কয়টা মিলে একটা এসডিবি দিব। লিফট আছে তো না? না, নাই নাই, যেহেতু 5তলা তোমার নাই লিফট, তাই না? স্যার আমরা লিফট রেখেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, রাখলে ঠিক আছে, রাখলে কোনো সমস্যা নেই। তবে আমাকে এমডিবি আঁকতে দাও। এমডিবি আগের মতোই প্রথমে একটা দাগ দিব। হুম, সেটা আসতেছি তো, তুমি এটা দেখলেই সব বুঝে যাবা যে আমি সেই জন্য তো সবার কেস তো একবারে নিতে পারবো না, আমি যে র্যান্ডমলি একটা কেস নিলাম, ওই কেসটা এঁকে দিই, বাকিগুলি দেখে দাও, তো সবাই নিজের প্রবলেম বুঝে ফেলবা। তো ওর কেসটা আগে নেই, ওর কেসটা তো তোমরা সবাই শুনলা। ওর কেসটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর আর 5টা ফ্লোর, প্রত্যেক ফ্লোরে 4টা করে ইউনিট। হ্যাঁ, আমি আঁকতেছি হচ্ছে এমডিবি আঁকতেছি। এমডিবি আঁকতেছি, তাহলে ওর এসডিবি গুলির নাম দিতে হবে। এসডিবি তো জাস্ট মাত্র শেষ করলাম, জাস্ট মাত্র এসডিবি শেষ করলাম। এখন ওর যেহেতু 4টা ইউনিট প্রত্যেক ফ্লোরে, তো ইউনিট গুলির নাম হবে এ বি সি ডি, এবং প্রত্যেক ফ্লোরেই তো এবিসিডি, তাহলে তো এটা তো গোলমাল হয়ে যাবে। সেই জন্য ফার্স্ট ফ্লোর হলে 1 এবিসিডি, 2 এবিসিডি। তো দেখো আমি কি করছি, এইভাবে আহ এইভাবে নাম দিলাম। এখন এই যে যে বোর্ডটা আমার, এই বোর্ডটা হচ্ছে এসডিবি, এটা হচ্ছে এসডিবি। কিন্তু এই এসডিবি কোথাকার? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের, তারপরে হচ্ছে এটা এ, তারপরে এসডিবি ফার্স্ট ফ্লোর এ। আচ্ছা, ওই ফ্লোরে আরো 3টা আছে, তাহলে বি সি ডি। তাহলে এই যে আঁকলাম। আহা, এটা কি ঝামেলা করলো, দেখো এইখানে মুশকিল, নড়াচড়া করতেছে। ওকে, তো দেখো এর পাশ দিয়ে আর একটা কি, এইটা
এই, তার পাশ দিয়ে আর একটা আঁকি, এইটা এই, তার পাশ দিয়ে আর একটা আঁকি, এটা এই। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে এসডিবি 1A, এটা 1B, এটা 1C, এটা 1D। তার মানে এইটা হচ্ছে 1D, মানে কম্পিউটারে লিখবা, আমি তো হাত দিয়ে লিখছি, তুমি কম্পিউটারে লিখবা। তাহলে এসডিবি 1D। ওকে, তারপরে এভাবে যদি আমি ডটেড ডটেড দিতে থাকি, ডটেড ডটেড দিতে থাকি, তাহলে এইখানে লাস্টটা কি হবে বলো তো? লাস্টটা হবে 5D। এটা 20টা হয়ে গেল না? এসডিবি 5A, 5B, 5C, 5D, 1 থেকে 5 প্রত্যেকটা 4টা করে 20টা হয়ে গেল তো। কি রেসপন্ড করো, বুঝতেছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন এখানে তোমার ফার্স্ট ফ্লোর থেকে যে এসডিবি 1 ABCD, এসডিবি 2 ABCD, এসডিবি 3 ABCD, এসডিবি 4 ABCD, এসডিবি 5 ABCD, এই জায়গাটুকের মধ্যে আমার আছে হচ্ছে, এটা তো আবার অন্য জিনিস হয়ে গেল, মানে এটা আঁকার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য। এখানে আসলে 20টা এসডিবি আছে, এবং আমি আগে যেটা আঁকছিলাম ওটা তো আমি আরবিট্রারি আঁকছিলাম, আর এইটা এই এমডিবিটা আঁকতেছি ওদের কাছ থেকে তথ্য নিয়ে। বোঝার সুবিধার জন্য ধরে নিলাম যে এই আগে যে এসডিবিটা আমি এঁকেছি, জাস্ট এই যে বুঝে ফেলছি একটু আগে, ওইটা ধরলাম ওদেরই একটা ইউনিটের এসডিবি, তাহলে ওখান থেকে নিয়ে নাও 40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখান থেকে হবে 40 অ্যাম্পিয়ার, তাহলে প্রত্যেকটা এরকম 40 অ্যাম্পিয়ার করে আসবে। এরপরে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট আছে 4টা করে, কিন্তু ফার্স্ট ফ্লোরে তো ইউনিট টিউনিট কিছু নাই, এটা পার্কিং, তো পুরা পার্কিং এর সামান্য কয়েকটা জিনিস, লাইট, ফ্যান, এবং হচ্ছে তোমার ওখানে আর কি কি আছে, সামান্য দুটো একটা সকেট থাকতে পারে, সেইটাকে আমি একটা এসডিবির মধ্যে নিয়ে নিলাম। ওই এসডিবির কিন্তু সার্কিট আঁকতে হবে, কারণ তুমি দেখো এই এসডিবি গুলি আমরা এঁকেছি, এই এসডিবি গুলি কিন্তু আমরা এঁকেছি, এসডিবি না হলে এমডিবি হবে না। তাহলে এই জন্য এইটার আমি একটা নাম দিলাম, এটা হচ্ছে এসডিবি জিএফ, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, এই যে এটার নাম দিলাম গ্রাউন্ড ফ্লোর। মেবি এটা 50 অ্যাম্পিয়ার হতে পারে, 30 অ্যাম্পিয়ার হতে পারে, কারণ এটা সার্কিট তো এখন আঁকি নাই। এই এসডিবি কিন্তু সার্কিট এঁকে সার্কিট থেকে এসডিবি আঁকতে হবে, মানে সুইচ বোর্ড থেকে সার্কিট আঁকতে হয়, সার্কিট থেকে এসডিবি আঁকতে হয়। তাহলে গ্রাউন্ড ফ্লোরের ওই কাজটা করে নিতে হবে, তা সুইচ বোর্ডটা আঁকতে হবে ডায়াগ্রাম, সুইচ বোর্ড গুলিকে নিয়ে সার্কিট আঁকতে হবে, সুইচ বোর্ড কতগুলি আছে, পয়েন্ট কতগুলি আছে, তার উপর ডিপেন্ড করবে একটা সার্কিট হবে, দুটো হবে, 3টা না 5টা হবে। সেই সার্কিট গুলি নিয়ে এসডিবি গ্রাউন্ড ফ্লোর 1-এ আঁকবো। এখন আসলে একজন প্রশ্ন করেছে আমার যদি স্যার বেসমেন্ট থাকে কি হবে, জাস্ট এইগুলি ডুপ্লিকেট হতে থাকবে। ডুপ্লিকেট বলা ঠিক না, এখানে যেমন ডুপ্লিকেট হয়েছে, কারণ সবগুলি টিপিক্যাল। এখানে এখন এই গ্রাউন্ড ফ্লোরটা যেরকম হলো, বেসমেন্টটা যদি সেরকম হয়, ইউ ক্যান ইউজ ডুপ্লিকেট, মানে একই ডিজাইন কন্টিনিউ করতে পারো। আর যদি গ্রাউন্ড ফ্লোর একরকম, বেসমেন্ট 1 আছে, বেসমেন্ট 2 আছে, এগুলো তো থাকতেই পারে, বেসমেন্ট 3 থাকতে পারে, সেগুলি যদি একটা আরেকটার মতো হয় দেখতে, তাহলে সেম বোর্ড তুমি ডুপ্লিকেট করতে পারো, মানে পাশে এঁকে দিয়ে বললা। আর যদি ভিন্ন হয়, অর্থাৎ এখানে মনে করো 30 অ্যাম্পিয়ার ইউজ করলা এই এসডিবি তে, পাশেরটা হলো তোমার 20 অ্যাম্পিয়ার, তাহলে ওই ওখানে অবশ্যই আলাদা ডিজাইন দিতে হবে, বুঝছো নাকি, বেসমেন্টের জন্য। ওকে, তাহলে তো বুঝেই গেছো। তাহলে তোমার হচ্ছে যে বেসমেন্ট হোক, গ্রাউন্ড ফ্লোর হোক, বেসমেন্ট 1, 2, 3 হোক, সেটা জাস্ট এই টিপিক্যাল গুলির পরে সেখানে লাগিয়ে দিলা। এখনই কিন্তু শেষ হয়নি, সমস্ত বিল্ডিংটার তোমার হচ্ছে কমন পাওয়ার গুলি আবার আরেকটার মধ্যে নিয়ে আসতে হবে। তো কমন পাওয়ার নিয়ে আসতে হবে, সেইটাকে তুমি চাইলে এই বেসমেন্টের মধ্যে ঢুকাই দিতে পারো, এই যে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ঢুকাই দিতে পারো, কারণ তোমরা জানো যে গ্রাউন্ড ফ্লোর লাইট লোডেড থাকে, মানে এখানে অত বেশি লোড থাকে না। এখন কমন বলতে কি বোঝাচ্ছি, সিঁড়িগুলিতে যে আলো, আহ, আহ, কারণ এই যে যে গাড়ি পার্কিং এলাকায় যে বিল হবে, এটা কিন্তু এইগুলির বিল যেমন প্রত্যেকে দিবে, এই যে এখানে 20টা আছে, 20টা অ্যাপার্টমেন্ট আছে, 20টা অ্যাপার্টমেন্টের মালিক 20টা বিল দিবে। এখন এইটা কিন্তু কোনো মালিক দিবে না, সবাই ভাগাভাগি করে দিবে। সেজন্য ইট ইজ অলসো, এখানে আমি একটু লিখলাম যে অলসো প্লাস কমন লোড, কমন লোড একটু একটু মনে রাখো, অলসো কমন লোড, মানে যত সিঁড়িতে লাইট টাইট আছে, সিঁড়িতে লাইট টাইট আছে, সেগুলি এটার সাথে দিয়ে দিলাম। এখানে শেষ হয়নি, ওদের যেহেতু লিফট আছে, তো লিফটের জন্য আরো আর একটা সার্কিট হবে, এই এসডিবি হবে, এই এটা হচ্ছে লিফট, লিফট। আরো আছে পাম্প, বাড়িতে পানি পাম্প লাগবে না, এটা হচ্ছে পাম্প। ওকে, এই হলে হয়ে যাবে। এই যদি অতিরিক্ত সার্ভিস যদি বাড়িতে কেউ রাখো, তাহলে সেটা রাখতে পারো, অতিরিক্ত সার্ভিস কেউ রাখলে রাখতে পারো, এখানে বলার কিছু নাই। অতিরিক্ত মানে আরো কিছু যদি ওখানে রাখো,
তো এগুলি হলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখন এখানে মনে করো পাম্প 10K হতে পারে, লিফট 20K এরকম হয়ে যাবে। কারণ তবে এইটা কপি পেস্ট করবে না কখনো। কারণ কি, তোমার লিফটের ক্ষেত্রে বলেছি যে কয়জন মানুষ উঠে। লিফটের মধ্যে ধরো ছোট লিফট 5 জন মানুষ উঠে, মাঝারি লিফট 10 জন মানুষ উঠে, বড় লিফট 20-এর বেশি মানুষ উঠে, 20 জন 25 জন 26 জন এরকম মানুষ উঠে। ওইগুলির উপরে পাওয়ারটা ডিপেন্ড করে। মনে করো 20K থেকে শুরু করে তোমার 40-50K ইভেন 100K লেগে যেতে পারে একটা লিফটে। কত বড় লিফট কতগুলি ফ্লোরে যায় তার উপর ডিপেন্ড করে। লিফটের বিষয়টা লিফটের সাইজ এবং লিফট কত জায়গায় যাবে তার উপর ডিপেন্ড করে। পাওয়ার কিন্তু কত জায়গায় যাবে তার উপর ডিপেন্ড করে, মনে রাখো জিনিসটা। এমন নয় যে 10 তলার লিফট 10 জায়গায় যায়, 100 তলার লিফট 100 জায়গায় যায়, তা কিন্তু না। আগের দিন বলেছি 100 তলার লিফটকেও কিন্তু 10-12 জায়গার বেশি যাইতে দেওয়া হয় না, কারণ তখন লিফটের কোনো ইয়েই থাকে না। 100 তলার লিফট যদি 100টা ফ্লোরে থামে, ওই লিফটের কোনো ব্যবহার থাকে না, ওটা 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 কাজ করে না, মানে এটা হয় না। ওই তোমার প্রত্যেক ফ্লোরে থামতে থামতে ওটার সুবিধা পাওয়া যায় না। তো এটা সুবিধাটা করে দেওয়ার জন্য ওই কাজটা করে, যে কি করে, যে লিমিটেড জায়গায় থামায় আর কি। হ্যাঁ, সে অড ইভেন ভাগ করে দেয়। তো অবশ্যই 100 তলা ফ্লোরের জন্য অনেকগুলি লিফট থাকে, সেই জন্য শেষ পর্যন্ত সব তলায় যাওয়া যায় আর কি। কিন্তু লিফটের সামনে বলে দেয় যে এই লিফট এই ফ্লোরে থামবে, এই লিফট এই ফ্লোরে থামবে। সবগুলি লিফটের সমস্ত ফ্লোর তুমি যদি নিয়ে নাও, তাহলে দেখবে আলটিমেটলি 100 তলা হলে 100টাই চলে আসতেছে। এনিওয়ে, এই হচ্ছে বিষয়টা। এখন এখানে আসলে তো আমরা এখন অন্য রং নেই। অন্য রং নিয়ে মানে তোমার হচ্ছে কি, আচ্ছা ওই রংটাই থাকা ভালো ছিল, কারণ এই অংশটা শেষ করি। এবার এই দিকে তো একটা ইনকামিং লাগবে, এইদিকে একটা ইনকামিং লাগবে। তো এখন এগুলি তুমি দেখো যে বাকি না রাখি কিছু, আন্দাজে লিখে দিই। এগুলি তো সব 40 হলো। সে এটা হচ্ছে সে 30, ধরো এটা ধরো 30, হ্যাঁ এটা ধরো 20, আর এটা ধরো তোমার 10 ধরো আর কি। না, একটু ভুল করলাম, এটা পর্যন্ত ঠিক আছে, এইখানে এসে আমি বলছিলাম কিলোওয়াটে। হ্যাঁ, কাজেই এটা একটু মোছা দরকার আছে। কিলোওয়াটে বলছি, কিন্তু এগুলি কিন্তু সব অ্যাম্পিয়ারে বলেছি, এখানে এসে বলছে কিলোওয়াটে। তো ওগুলি একটু খেয়াল রাখবা যে এগুলি কিন্তু অ্যাম্পিয়ার। এই যে এই পর্যন্ত সব অ্যাম্পিয়ার, এটাও অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে কিলোওয়াটে। তো কিলোওয়াটে আসলে সেটাকে অ্যাম্পিয়ারে লেখাই ভালো, কিলোওয়াট দিয়ে তো ওখানে আমরা লিখবো না। হ্যাঁ, তো লিফট কিন্তু আমি এখানে যা লিখবো তোমরা সবাই লিফটে ওটা ধরবা তা না, কিন্তু একটু আমার সাথে আলাপ টালাপ করে নিও। মানে কত বড় বিল্ডিং, কতগুলি লোক উঠবে নামবে, একটা লিফটের একবারে কতগুলি লোক যাবে, এগুলি অনেক সময় মেকানিক্যালের লোক করে দেয়, সেক্ষেত্রে বলে দেয় যে আমার লিফটে এত হর্স পাওয়ার লাগবে, সেটাকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিয়ে আসি। 1 হর্স পাওয়ার হচ্ছে 0.746 কিলোওয়াট। সেইভাবে তুমি ওখান থেকে ওই করে আর কি, কারেন্ট বের করে নিয়ে আসে আর কি। বুঝছো, ওই উল্টা ক্যালকুলেশনটা করে। তাহলে আমরা এইখানে রাখি, এখানে হচ্ছে 80 অ্যাম্পিয়ার ধরে নিলাম, এটা কিন্তু কিলোওয়াট থেকে নিয়েছি, বুঝছো। আর এখানে হচ্ছে 40 অ্যাম্পিয়ার। এটা কিভাবে নিলাম, জাস্ট আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার 20 কিলোওয়াট আর এটা হলো 10 কিলোওয়াট, এইভাবে ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, 20 কিলোওয়াট 10 কিলোওয়াট ধরে নিচ্ছি আন্দাজে আর কি। এক্স্যাক্টলি তো তোমার ওই পাম্প এবং লিফটের হর্স পাওয়ারে থাকে, কিন্তু সেগুলি মেকানিক্যাল থেকে বলে দিবে আর। হ্যাঁ, তো এই হলো তোমার মোটামুটি বিষয়টা হলো, দিস ইজ এমডিবি। এখন এইখান থেকে তোমার এইখানে কারেন্টে আসতে হবে। আসো এখন যোগ করো। আচ্ছা ওই ফাঁকে একটু বলে নেই, ওই যে কয়েকটা আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা একটু আন্দাজ করো যে এখানে যে 80 অ্যাম্পিয়ার আসছিল তখন 40 নিয়ে আসি, তাহলে ওটা
মানে ইন্টার রিলেশনটা কি, কয়েকজনে বলেছো, জাস্ট ভালোই মনে রেখেছো। এখন আমি একটু বলি যে মনে করো যদি মার্কেট প্লেস হয়, মার্কেট প্লেসের সবগুলি দোকান একই টাইমে খুলে, কিন্তু তারা কিন্তু এই মানে যেটা বলে পিক আওয়ার, সেই সময় কেউ দোকান বন্ধ করে বাসায় যাবে না। বুঝতে পারছো তো? ওই সময় কিন্তু সবগুলি একেবারে লোডেড থাকবে, কারণ ওইখানে কিন্তু কোনো এইভাবে প্রত্যেকটার অ্যালোকেটেড লোড কমানো যাবে না। কিন্তু অ্যাপার্টমেন্ট হাউসগুলিতে সাধারণত প্রত্যেকের ফুল লোড এবং এট এ টাইম সব লোড চালু হয়ে যায়, এরকম কিন্তু হয় না। নানা রকম অভ্যাস থাকে মানুষের। কোনো ফ্যামিলি দেখা যায় সন্ধ্যার পরে তারা ঘর থেকে বেশি করে বেরিয়ে যায়, তাদের স্টাইলটাই সেরকম, তখন সেটা আলো সেরকম একটা জ্বলে না। আবার কেউ কেউ আছে যে 5টার পরে বাসায় ফিরে আসে, দেশে এসে তখন 5টা পর্যন্ত হয়তো তাদের কোনো লোড সেরকম থাকে না, তারপরে লোড বেড়ে যায়। আবার যারা বললাম যে সন্ধ্যার পরে বেরিয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু 12টার পরে লোডটা বেড়ে যাবে। তো এরকম ডাইভার্সিটি থাকে, সেজন্য আমরা ডাইভার্সিটি ব্যবহার করতেছি। তো ওইটা তুমি 80-কে 40 করবা না 30 করবা না 60 করবা না 70 করবা, সেটা কিন্তু তোমার হচ্ছে ওই অনেকগুলি জিনিসের উপর ডিপেন্ড করে। সেজন্য এটাকে কপি পেস্ট করা যাবে না। ওই দেখছিলাম স্যার এরকম করছে আমরা করি, তা না। বিল্ডিংটা কিসের, একাডেমিক বিল্ডিং নাকি মার্কেট নাকি অফিস নাকি, সেগুলির উপর অনেক কিছু ডিপেন্ড করে। অফিস কিন্তু রাতের বেলা লোড কমে যায়, মার্কেট কিন্তু রাতের বেলা লোড বেড়ে যায়। সো এটা বোঝার বিষয় আছে। তো আমরা এখন আর কি করি, আমরা যোগ করে দেখি কি আসে, তো সেটা চেষ্টা করি। এই যে যেমন 40 আসলো, তো আমার যে 40 আসছে, এই 40 এটা 20 দিয়ে গুণ করো, কত হলো? হ্যাঁ, 800 মানে 8 কিলোওয়াট নাকি? কিলোওয়াট না, এম্পিয়ারে যাই। হ্যাঁ, 8000 এম্পিয়ার আসছে নাকি, নাকি 800 এম্পিয়ার আসছে? 800 এম্পিয়ার আসছে, সরি 800 এম্পিয়ার। 800 এম্পিয়ার আসছে তোমার হচ্ছে এই চারটা থেকে। হ্যাঁ, সরি, চারটা না তো, ওই যে 20টা ইউনিট থেকে। আর এই 3টা ইউনিটে হচ্ছে এখানে 120 আর এখানে 30, তাহলে 150, 950 আসছে, রাইট? 950 আসছে। এখন এই 950-কে যদি আমরা ঠিক জাস্ট আগের মতো জাস্ট অর্ধেক করি, তাহলে কত হবে? তোমার হচ্ছে 4.5 হবে, মানে 475 হবে। হ্যাঁ, এখন ওটা যে বললাম ফ্যাক্টরটা নানা কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা যখন সার্কিট ব্রেকার ইউজ করবো, তার ইউজ করবো, তখন ওই চারটা ইউজ করবো। ওই চার্টে দেখো 500-র কাছাকাছি কি আছে, আমরা সেটা নিয়ে নেই। দেখো ওই চারটা যাও। 400। হ্যাঁ, তো ওটার সাথে মিলাই নিব আমরা। না ওটা আমি সবাইকেই তো এই কাজটা করতে হবে। সেজন্য বলতেছি সবাই চার্টটা দেখো, কারণ এই যে একটা কেস আমি করে দিচ্ছি, তো সবার কেস তো আর এরকম হবে না। সেই জন্য ওটা নাও, ওটা নিয়ে বোঝার চেষ্টা করো, নাহলে হাবুডুবু খাবে। এই যে এখানে যে তোমরা এখানে বি কলাম আর সি কলাম দেখো, বি কলাম হচ্ছে তারের সাইজ, সি কলাম হচ্ছে কারেন্টের সাইজ, ঠিক আছে? সি কলাম কারেন্টের সাইজ। এখন এইখানে তুমি একদম শেষের দিকে যদি যাও, তাহলে দেখবা যে 425 আসে, আর আছে 585 আসে। 425, 585। আমরা আসছে 475, এবং সেটাও কিন্তু কোনো ফর্মুলা দিয়ে আসে নাই, যেহেতু কিভাবে কমাবো সেটা বিভিন্ন বিল্ডিং টু বিল্ডিং ডিপেন্ড করে। তো আমরা এইখান থেকে ওই 425টাই ধরে নেই, 425ই ধরে নেই। তা 425-এর জন্য আমার আহ, তা- হ্যাঁ, তার আসবে 300। এবং এখানে আরো ঘটনা আছে, ঘটনা আমি পরে আসতেছি। যারা ভয় পাচ্ছ যে তার বোধহয় পুড়ে যাবে, তাদের কিন্তু ডান দিকের এম্পিয়ার গুলি কিন্তু আসলে যাবে ওটার মধ্যে দিয়ে। দেখো ওখানে 515 এম্পিয়ার আছে, 640 এম্পিয়ার আছে, 525 এম্পিয়ার আছে, বিভিন্ন কন্ডিশন গুলি কিন্তু দেওয়া আছে। ওই যে লাস্ট দুইটা কলাম আই এবং জে, আই জে এর মধ্যে দিয়ে তোমার যে এম্পিয়ার গুলি আছে, এগুলি আসলে তোমার আন্ডারগ্রাউন্ড কি আন্ডারগ্রাউন্ড না, কনসিল কি কনসিল না, এইসব কন্ডিশনে ওটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, সেইভাবে আসলে যায়। তো তারপরে আহ, একটা মিনিট, আমি যে 425 নিলাম, এটার কাহিনীটা একটু দেখে নিই, দাঁড়াও। হয়তো আবার পরে মিলাই দিতে হবে। তো 425, 41, আচ্ছা যাক, একভাবে মিলবে, অসুবিধা নেই, একভাবে মিলবে।
ওকে, আসো আমরা মিলানোর চেষ্টা করি। এটা এইভাবে গোজামিল দিয়ে মিলাতে হয়, কারণ কই তোমার তো এই যে এগুলি যে দেখতেছো সবগুলি কিন্তু সিঙ্গেল ফেজ। এখন তোমার যদি 425 নেই, তো 425 উইল বি সিঙ্গেল ফেজ, কিন্তু 425 সিঙ্গেল ফেজ টেস্ট তুমি পাবে না, এভাবে কেউ দিবে না তোমাকে, মিটারও দিবে না। সো তোমাকে আসলে যেতে হবে থ্রি ফেজে। তো থ্রি ফেজে জাস্ট ওটাকে তুমি জাস্ট 3 দিয়ে ভাগ দাও, দিয়ে ভাগ করলে দেখো আসে 141। তো 141 আসে দেখে ওইটার থেকে আবার আমি নিয়ে নিলাম 150, আরো উপরের দিকে উঠো 150। তাহলে 150 মানে কি, 150 মানে প্রকৃতভাবে 450 নিয়েছি। হ্যাঁ, 150 মানে 450, 3 দিয়ে গুণ করলে 450 হয়। 450 নিয়েছি, যেটা কিন্তু এখানে নাই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আসে যায় না কেন? কারণ আমি তো সিঙ্গেল ফেজ ইউজ করছি, আমি তো থ্রি ফেজ ইউজ করতেছি না। আমি নিব এই যে 120 আর 95 মিলিমিটার স্কোয়ার। তাহলে এইটা হবে 150, এই জিনিসটা হবে 150 অ্যাম্পিয়ার। এইখানে কিন্তু তোমাকে লিখতে হবে টিপি, নাহলে অনেকেই বুঝতে পারবে না যে এত অ্যাম্পিয়ার কারেন্ট মাত্র 150 কিভাবে। টিপি মানে এটা হলো 3 গুণ, মানে থ্রি ফেজ। হ্যাঁ, তারপরে তুমি এখানে লেখো এমসিসিবি, এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এমসিসিবি 150 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার থ্রি ফেজ এমসিসিবি। আর তারটা হবে 95, আচ্ছা 4 ইন্টু এখানে ছিল 2 ইন্টু, মনে আছে তো? এগুলি 2 ইন্টু, এগুলি ছিল 2 ইন্টু মানে হচ্ছে এটা সিঙ্গেল ফেজ। এখানে 4 ইন্টু 95 মিলিমিটার স্কোয়ার। এখন আর বিওয়াই এম দেওয়া যাবে না, এনওয়াই বলবো স্যার এগুলি পান কোথায়? ওই চার্টের মধ্যে আছে তো, চার্টটা দেখো, চার্টের নিচের দিকে যাও, দেখো এনওয়াই আছে, দেখো চার্টের মধ্যে দেখো এনওয়াই আছে একদম শেষের দিকে, এনওয়াই বিওয়াই এ, বরং বিওয়াই এম এখানে নাই, বিওয়াই এমটা আমি দিয়ে দিছি এখানে। দেখো এনওয়াই, তারপরে তাহলে 95 মিলিমিটার স্কোয়ার এনওয়াই প্লাস, হিসাবটা বোঝার চেষ্টা করো। সিঙ্গেল ফেজে তার থাকে দুটো হচ্ছে লাইভ নিউট্রাল আর একটা হচ্ছে ইসিসি। তা এখানে থ্রি ফেজের ক্ষেত্রে তিনটা হচ্ছে তিন ফেজের, একটা হচ্ছে নিউট্রালের, আরো একটা তো ইসিসি দিতে হবে। মানে এখানে থাকে একটা সিঙ্গেল লাইনে 3টা তার, যার মধ্যে একটা আর্থ আর বাকি দুটা হচ্ছে ওই সার্কিট কমপ্লিট করে। আর এখানে থাকে 5টা তার, একটা হচ্ছে আর্থ আর বাকি দুইটা হচ্ছে তোমার ইয়া কভার করে। আচ্ছা এখন বলি, 120 আচ্ছা হওয়ার ওখানে তো কথা না? ভুল আছে 120, ওই যে লাইন ভুল করছি আমি, মানে উপরে নিচে দেখছি 120। হ্যাঁ, মিলানোর জন্য কারণ এটা তো সবসময় ডাইভার্সিটির উপর আসতেছে। তুমি তো যা ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশনাল তারটা তো পাবে না তুমি, দ্যাট ইজ দ্য প্রবলেম। ফ্র্যাকশনাল তারটা তো চেঞ্জটা, তোমার কথা আমি বুঝেছি, তুমি কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, তাই তো? তো যেই দিকে যাও ওই ডান দিকেও একবার তাকিয়ে দেখো, ডান দিকে যে 4টা কলাম আছে ওখানে হচ্ছে প্রকৃত কারেন্টের সংখ্যাটা বোঝায়, ওটা থেকে এটা তো কমই আছে। কাজেই যদি তুমি নিচের দিকেও চলে আসো এটা খুব সমস্যা হবে না। এই যে যেমন এখন আমরা নিচের দিকে আসলাম, দেখো এই যে 141 আসছিল, 150 প্রথমত ওখানে আসছিল হচ্ছে তোমার 475, সেই 475 এর পরে 585-তে যাইনি, কারণ ওটা অনেক বেশি, নিয়ারেস্টে আসছে আর কি। তুমি নিয়ারেস্টে যাবা, সেটা নিচের দিক হোক উপরের দিক হোক, বুঝছো? এই ক্ষেত্রে আমরা কিন্তু নিচে আসছি নিয়ারেস্টের কাছে। দেখো 475 ছিল, 475 থেকে 575-এ না দিয়ে 425-এ আসছি, কারণ আমি 425-এ আসলে আমার হচ্ছে 50 ডাউন করতে হচ্ছে, আর 575-এ গেলে আমাকে 110 আপ করতে হতো। তো 50 কাছে না 110 কাছে, 110 50 কাছে, তো ওইদিকে আসছি। এখন তুমি তো এই যে এইদিকে ওইদিকে যাবে, এরপর আবার ডান দিকে তাকাবে, যে আমি তো এইভাবে অ্যাজাম্পশন করছি, এখন কারেন্ট যদি বেড়ে যায় তাহলে পড়বে কিনা। এই যে 100-র জন্য দেখো ওখানে 207 পর্যন্ত আছে, 245 পর্যন্ত আছে, মানে ওগুলি হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে উঠলে পড়বে, তার আগে পড়বে না, বুঝছো? বাকিটা হলো ফ্যাক্টর অফ সেফটি। এই যে যেটা আমরা এখন চুজ করলাম, এই যে 150, তো 150 দেখো ও হচ্ছে প্রকৃতভাবে 350 পর্যন্ত নিতে পারবে কন্ডিশনালি, বুঝছো? যদি কন্ডিশনটা বুঝতে না চাও উপরে চলে যাও, আই এর এ বি
জের এ বি ওখান থেকে যাও, তাহলে ওই যে ওগুলির ব্যাখ্যা এখানে পাবে যে কত ডিগ্রি সেলসিয়াসে কোন কন্ডিশনে কি হয়। সেজন্য অত ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে আর কাজ হবে না, ভয় পেলে কাজ হবে না। আমার কিন্তু যে একটা মিটিং আছে, সো এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে দাও, শেষ করে তারপরে প্রশ্নগুলি করো। এখন এই যে 120 মিলিমিটার স্কোয়ার দিলাম, এরপরে আসো যে ইসিসি দিব, ইসিসি কত হবে বলো? হুম, 120 মিলিমিটার স্কোয়ার এন ওয়াই বাই। আচ্ছা, তো এইখানে হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার সময় একটা ফর্মুলা বলা হয়েছিল, অনেকেই হয়তো সেটা খেয়াল করে নাই। এটা হচ্ছে আহ, এইটা ফর্মুলাটা কি আমি বলি। এই যে এই পর্যন্ত কিন্তু আমরা ওই একই সাইজ দিছিলাম, ওই 16, ওখানে কিন্তু 16তে শেষ হয়েছিল, এই 40-এর জন্য 16, 16তে শেষ হয়েছে। 16 ক্রস করে গেলেই আহ এই ইসিসির সাইজ হবে ওইটার অর্ধেক, বুঝতে পারছো? এটা মনে রাখবা, এটা বলা হয়েছিল ওখানে, যে আর্থিং আর্থিং ওখানে বলা আছে, দেখবা কি কি বলা আছে, যে তোমার হচ্ছে ইসিসি তারটা হবে লাইফ তারের মতো 16 RM পর্যন্ত। RM মানে মিলিমিটার স্কোয়ারকে যদি রাউন্ড হয় তাহলে RM বলে আর কি, হ্যাঁ, RM। তো ওই তোমার 16 পর্যন্ত একই সাইজ হবে, 16 ক্রস করলেই হাফ হয়ে যাবে। এখন 120-এর হাফ তো ওখানে নাই, তালিকায় দেখো 120-এর হাফ নাই। হ্যাঁ, 120-এর হাফ নাই, মানে 120-এর হাফ হচ্ছে 60, এখানে 60 RM এর কোনো তার নাই, আছে 50 আর আছে 70, 50 আছে 70 আছে, খরচ কমাইতে চাইলে 50 খরচ নিয়ে মাথা না কামালে 70 নিয়ে নাও। আর এটা বিওয়াই হয়, এটা আর্থিংটা, তো এটা বিওয়াই হয়, এটা এনওয়াই হবে না। তো নতুন একটা জিনিস শিখলা যে ওখানে হচ্ছে আমরা তার ইউজ করছিলাম বিওয়াই এম, সাথে হচ্ছে এ বিওয়াই এ, আর এখানে যখন এনওয়াই ইউজ করতেছি তখন বিওয়াই এ ইউজ করব। আর সাইজটা হবে 16 ক্রস করে গেলে অর্ধেক। এরপরে আসো, এর পরেরটা হচ্ছে যে আমাকে এখন বোর্ডটা আঁকতে হবে, মানে এমডিবিটা কই, এই জন্য এইভাবে দাগ টানবে, এই যে আমি লাল দাগ দিচ্ছি এটা ডটেড লাইন হবে, এই দাগের মধ্যে দেখো কোথায় 60-70 কোথায়, সি নাম্বার কলাম তো কারেন্ট, ওটা তো তোমার ইয়ে না, তুমি তো উল্টা পাল্টা করে ফেলতেছো, তুমি তো তারের সাইজ দেখবা, বি কলাম দেখবা তুমি, ইসিসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এই লাল দাগটা দিলাম, এই লাল দাগের এখানে লিখে দাও এম ডি বি, বুঝতে পারছো? দিস ইজ দ্য ডিজাইন অফ এমডিবি। ওকে, যেমন এসডিবি তে তোমার ওখানে লেখা ছিল এসডিবি, কিন্তু এসডিবি তো ডিজাইন হওয়া উচিত 20টা, তো 20টার দরকার নাই, টিপিক্যাল তো সব। হ্যাঁ, এসডিবি দুটো ডিজাইন করলেই হবে, একটা হলো টিপিক্যাল, টিপিক্যালি তুমি লিখে দিতে পারো যে এ 1A থেকে 5D পর্যন্ত, 1A থেকে 5D পর্যন্ত, তাহলে 20টা টিপিক্যাল। আর এই যে এসডিবি জিএফ, এটা একটু আলাদা করতে হবে। আর এই যে লিফটেরও একটা এসডিবি লাগবে, পাম্পের এসডিবি লাগবে, কিন্তু যেহেতু তারা একটা তার দিয়েই চলে যায়, আসলে একটা তার না, একটা সার্কিট দিয়ে চলে, ওটা অনেক সময় করে না, অনেক করে না, মানে লিফট কোম্পানি এসে বসাই দিয়ে যায় একটা পয়েন্ট থেকে, এটার জন্য আলাদা বোর্ড ওরা করে দেয়। সো এইভাবে তুমি বসিয়ে দিতে পারো। তো এই হলো তোমার মোটামুটি কাজ হয়ে গেল। এখন যদি তুমি বলো যে এটা কি শেষ, নো, শেষ না। তোমাদের যে তালিকাটা দিছিলাম আগের দিন, নেই ক্লাসে অনেক আলাপ করেছি, আগের দিন তোমাদের ওই যে যেটা দিয়ে দেওয়া হয়েছে মেলের মধ্যে, ইমেল করে যেটা দিয়েছি, ওই যে তোমাদের ইয়েটা পিডিএফ, যে কিভাবে রিপোর্ট দিতে হবে সেটা বের করো, সেখানে কি লেখা আছে দেখো, দেখো কি লেখা আছে, তার প্রজেক্ট সম্পর্কে কি বলা আছে। হ্যাঁ, শিডিউল অফ কন্ডুইট সেটা একটা, তারপরে হচ্ছে তোমার ওই যে দেখো যে সাবস্টেশন জেনারেটর লেআউট ইফ রিকোয়ার্ড। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা ওই এটা তো আরো ক্লাস লাগবে, আজকে তো এটা হচ্ছে না। হ্যাঁ, আজকে হচ্ছে না। আজকে কি বার? ও, তোমরা আজকের দিনেই বোধহয় তোমাদের আরো এরপরেও কন্টিনিউ করা যায়, তাই না? না, সেটা না, বলতেছি যে এই মঙ্গলবারেই তোমাদের এই 10টার পরেও আরো অনেকক্ষণ থাকা যায় নাকি? হ্যাঁ, এখন তো আসলে এই যে যে শিডিউল অফ কন্ডুইট এবং এই যে সিস্টেম আর্থিং,
এই সবগুলি তোমাদের আসলে ক্লাসে দেখানো হয়েছে, কিন্তু এখন তোমার প্রজেক্টে কিভাবে সেটাকে নিয়ে আসতে হবে, কারণ ওটা তো থিওরি ছিল, রিলেট করতে পারছো না অনেকে হয়তো। তো কমপ্লিট আসলে তোমার এই প্রজেক্টটা করতে গেলে ওই যে বাকি পয়েন্টগুলি আমার দেখাই দিতে হবে আর কি, মানে জাস্ট এক নজর দেখালেই বোঝা যাবে। কিন্তু আজকে তো যেটা হয়েছে যে ওখানে যাওয়ার জন্য আমার টাইমে শর্ট পড়ে গেল। তো আমরা একটু ধরে নেই যে আমরা কি বৃহস্পতিবারে ওই ক্লাসটাকে আর একটু কন্টিনিউ করতে পারবো না পারবো না? মানে আমার ক্লাসের পরে ওটাকে আর একটু নেওয়া যাবে, তাই তো? ঠিক আছে, তো বৃহস্পতিবারে তোমরা তো তো অ্যাসাইনমেন্ট তো জমা দিচ্ছ, আর এটাকে ওই যে বাকি সমস্ত পয়েন্ট আমি এখনো আরো চেষ্টা করতেছি, আর তো কয়েক মিনিট আছে, বা ওরা তো এসে ফোন দিবে, তো ওটা না দেওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে থাকছি। আর বাকি পয়েন্টগুলিতে আমি আসতেছি। আগে এখানে আমাকে আসো যে এই যে ইফ এনিতে আসো, যেমন শিডিউল অফ কন্ডুইট ওটা লাগবেই, শিডিউল অফ কন্ডুইটটা লাগবেই, কিন্তু সবাইকে করতে হবে। সো ওটা দেখাবো, ওটা একটু ঘিঞ্জি, তো ওটা একটু ঘিঞ্জি। ঘিঞ্জি বলতে বোঝাচ্ছি যে মানে এইভাবে হোয়াইট বোর্ডে আঁকা একটু মুশকিল, সেজন্য ওটা হয়তো আমি মানে কমপ্লিট প্রজেক্ট থেকে দেখাই দিব আর কি, বুঝছো? কমপ্লিট প্রজেক্ট থেকে দেখাই দিব, বুঝতে ইয়া হবে, অত ক্ষুদ্র করে আঁকা যায় না হাতে। তোমরা আসো যে এই যে সাবস্টেশন জেনারেটর লেআউট ইফ রিকোয়ার্ড, তো এখন ইফ রিকোয়ার্ডে আসো। তো এই যে যে তোমার 150 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এটা 3 ফেজ, তো বুঝতেছো যে এখানে এই বাসায় 3 ফেজ কানেকশন নিতে হবে। এবং যদি তোমার 0.9ও যদি তোমার পাওয়ার ফ্যাক্টর ধরো, তুমি 0.9 যদি ধরো, তাহলে 0.9 দিয়ে 3 ফেজ হলো 450 অ্যাম্পিয়ার। এখানে পাওয়ার কত আসে ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করে ফেলো। এটা ক্যালকুলেশন করতে হয় √3, মানে হিসাব করো √3 গুণ 415 গুণ হচ্ছে তোমার এই 150, এখানে কত কিলো আসছে দেখো, 107 কিলোর মতো আসে। হ্যাঁ, 107 কিলোর মতো আসছে, 107 কিলোর মতো আসছে। অথবা হ্যাঁ, অথবা আমি যদি এটাকে জাস্ট মানে তুমি ওইটা তো জানোই, অনেকবার বলা হচ্ছে যে 50 কিলো ক্রস করলে তোমার হচ্ছে ট্রান্সফরমার লাগবে। সো যেহেতু এটা 100 কিলো ক্রস করে গেছে, তোমাকে অবশ্যই এটাকে ইয়ে করতে বলবে, ট্রান্সফরমার নিতে বলবে। মানে ট্রান্সফরমার ছাড়া আপনার নেওয়ার কথা, কারণ এখানে তুমি হচ্ছে 20টা অ্যাপার্টমেন্ট নিছো তুমি, তাই না? তো এটা তো লাগবেই। সো আসো আমরা এখন ট্রান্সফরমারের সাইজ ঠিক করি, যে ইফ রিকোয়ার্ড ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল। এইভাবে এই এমডিবিতে এসে লোড ক্যালকুলেশন করবা। লোড আসলে আরো ডিটেল ক্যালকুলেশন করতে হয়, প্রফেশনাল লেভেলের অত ডিটেল ক্যালকুলেশন এখন তোমরা করবা কিভাবে? এটা তো, কারণ জানার তো কোনো শেষ নাই। আপাতত আমরা এই যে মেইন বোর্ড থেকে এভাবে করলাম, এইভাবে মানে যা আসে আর কি। এটাকে আরো সূক্ষ্মভাবে করা যায়, দরকার নাই। তো এইখানে এসে তোমার 50 পড়েছে, মানে সাবস্টেশন লাগবে। এখন আমরা সাবস্টেশন সাইজ ঠিক করি। এই যে একটু আগে যেটা কিলো করলা, কিলো মিলো দরকার নাই, এটাকে জাস্ট তুমি ভোল্ট অ্যাম্পিয়ার বের করো। √3 গুণ 415 গুণ 150। ও আচ্ছা, এটাই তো আমার ইয়ে ছিল, ভুল বলতেছি, এটাই ভোল্ট অ্যাম্পিয়ার ছিল, কারণ পাওয়ার ফ্যাক্টর দিয়ে তো গুণ করলে আরো কমে যাবে। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে তোমার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তখন পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে তোমার ওই যে যেটা বলতেছিলাম 90টা, তাহলে এটা 97 এর মতো আসে। ওটা আমরা ওই মানে কিলোওয়াটটা লাগে শুধুমাত্র ইয়ে করার জন্য, মানে সাবস্টেশন লাগবে কি লাগবে না, কারণ ট্রান্সফরমারের জন্য কিলোওয়াট না, এটা কেভিএ লাগে। তো কেভিএ তো বুঝো যে ওই 0.95 বাদ দিলেই এসে কেভিএ। তো এটা হচ্ছে তোমার 107 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। 107 কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য ট্রান্সফরমার কত লাগবে? এই পর্যায়ে এসে তোমরা এটাকে ভাগ করবা 0.8 দিয়ে। এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টরের কারণে না, এটা পাওয়ার ফ্যাক্টরের কারণে না, কারণ হচ্ছে ট্রান্সফরমারকে ফুল লোড করা যায় না, ফুল লোড করা যায় না। তাহলে দেখা যাচ্ছে 134 কেভিএ আসতেছে। 134 কেভিএ এর তোমার ট্রান্সফরমার বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় 150 কেভিএ পাওয়া যায়, আর নিচের দিকে পাওয়া যায় 100 কেভিএ, 50 কেভিএ পাওয়া যায়। তো এখন তোমাকে এখানে ওই যে হয় 150 বসাতে হবে, না 100 বসাতে হবে। 100 বসালে একটু টাইট হয়ে যায় আর কি, মানে ট্রান্সফরমারটা গরম হয়ে যাবে।
100 বসালে ট্রান্সফরমারটা গরম হয়ে যাবে, 150 বসালে ট্রান্সফরমার নিয়ে অত চিন্তা করতে হবে না, তাহলে তোমাকে একটা সাবস্টেশন আঁকতে হবে। সাবস্টেশন আঁকতে যে এখন বুঝো যে কি জন্য বলছি তোমাদের, যে তোমাদের যে 10টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে গ্রুপে গ্রুপে ভাগ করে, তো ওগুলি একটা প্রজেক্ট একজন দিচ্ছে, অন্যজন যে দিচ্ছ না সেও ওটা একটুখানি জেনে নেবা। ওই যে দেখো ওই দিন সাবস্টেশন ওদের দেখেছি, ওরকম একটা সাবস্টেশন আঁকতে হবে, ওই যে প্রজেক্টে যেটা দেওয়া হয়েছে মানে অ্যাসাইনমেন্টে ওরকম। তো ওই সাবস্টেশনে তোমার ট্রান্সফরমার ওরা এঁকেছে হচ্ছে 1250, সেই অনুযায়ী ব্রেকারের কারেন্ট আসছে, তুমি জাস্ট এটা 150 জন্য আঁকবা, মানে ছোট ট্রান্সফরমার। যারা এটা অত ডিটেল বুঝছে না ওদের থেকে হেল্প নিবা, ওদের ডায়াগ্রামটাই নিয়ে নাও, সমস্যা নেই। নিয়ে ওটা দেখে দেখে কপি করো। কপি বলতে বোঝাচ্ছি যে ওই কারেন্ট কত হবে, কারেন্ট হবে ওদের যে কারেন্ট আসে সেটাকে 1250 দিয়ে ভাগ করে 150 দিয়ে গুণ করো, তাহলে দেখবে কারেন্ট অনেক কমে চলে আসতেছে। ওরকম হবে, ইনকামিং আউটগোয়িং কারেন্ট সব কিন্তু চেঞ্জ হবে। ওরকম একটা সাবস্টেশন এঁকে দিবা। সাবস্টেশন লাগলে ওটা আঁকতে হবে। যদি বলো যে স্যার আমাদের তো কঠিন হয়ে যাচ্ছে, তাহলে বাড়ি ছোট করে নিলেই পারতা। আর বাড়ি যদি ছোট করে নাও তাহলে তোমার সাবস্টেশন পর্যন্ত যাওয়া লাগতো না, শেখা লাগতো না। বা তুমি যদি পাশ করে চাকরি খোঁজাখুঁজি করো, আমি তো 100% গ্যারান্টি দিচ্ছি যে চাকরি খোঁজাখুঁজি করতে গেলে ওই চাকরি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি হয় তাহলে তোমাকে অবশ্যই সাবস্টেশন আঁকতে দিবে। এটা এখান থেকে অসংখ্য প্রশ্ন করবে, এতে কোনো সন্দেহ নাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি বলেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডেরিভেটিভস যেগুলি আছে সেগুলিতে নাও জিজ্ঞেস করতে পারে। কথার কথা, তুমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট হয়ে বিসিএস দিতে গেছো জেনারেল ক্যাডারে, সেখানে তোমাকে সাবস্টেশন আঁকতে দেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু তুমি যদি টেকনিক্যাল ক্যাডারে যাও অবশ্যই আঁকতে দিবে। এবং আমি বলছি সংশ্লিষ্ট জব যেগুলি, সংশ্লিষ্ট জবে গেলে অবশ্যই আঁকতে দিবে, এগুলি আঁকতে দিবে। তোমার যদি তুমি ছোট্ট একটা বাড়ি করে তোমার হচ্ছে 50 অ্যাম্পিয়ার মানে কিলোওয়াটের কম দিয়ে বেরিয়ে চলে যাও, তুমি পাস করে গেলা সেটা নিয়ে, কিন্তু অনেক কিছু শিখতে পারবে না। তো এই জন্য এটা নিয়ে ইয়ে করো না যে বড় হয়ে গেছে আমার, এটা তো শিখলাম, জিনিসটা হাতে কলমে শিখতেছো। তো এখন কি হলো যে এর পরের স্টেজ হচ্ছে তুমি তাইলে ওখানে ইয়ে করবা, সাবস্টেশন আঁকবা। এখন সাবস্টেশনের ওখানে কিন্তু ওই জিনিসগুলি আসতেছে, এটা আর আমি এখানে দেখাচ্ছি না, তোমাদের তো ক্লাসে ওইটা দেখানো হয়েছে, ওই দিন ওদের দেখিয়েছি। দরকার হয় এখন ওরা আবার ইয়ে করুক, শেয়ার করুক, আমি আবার ওদের সাথে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি যে সেখানে তোমার কিন্তু ওই যে পিএফআই বসাতে হবে। পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এই জন্য যে এই ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর যাতে ওই তোমার ওটা যেটা বলছি যে ধরে নিলাম না যে এটা 9 হয়তো আছে, ওটা তো অনেক সময় 7, 6 এরকম চলে আসতে পারে। এখন যেই হারে এলইডি লাইট লাগাচ্ছে এগুলির পাওয়ার ফ্যাক্টর কিন্তু খুব কম। এসি লাগাচ্ছে, এসি গুলির নাম দিচ্ছে ইনভার্টার এসি, এগুলি কিন্তু পাওয়ার ফ্যাক্টর খুবই কম। যেগুলিকে সঠিক পাওয়ার ফ্যাক্টর লাগতে পিএফআই লাগবে। তো তারপর এরপরে বরং এই যে এমডিবিটা হয়ে গেল, এরপরে বরং আমরা চলে যাই বাকিটা কমপ্লিট করতে, ওখানে চলে যাই। আমি যে স্টপ শেয়ারিং করতেছি, যেই গ্রুপের ডিজাইন পড়েছে সাবস্টেশন, তারা সে সাবস্টেশনটাকে শেয়ার দাও এখানে। হ্যালো, হ্যালো, স্যার তোমরা ওটাকে শেয়ার দাও, সাবস্টেশনটাকে শেয়ার দাও। এত সময় লাগছে কেন? তোমরা প্রস্তুত না, তাই না? সার্কিট 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 আচ্ছা শুনো, এটা আরেকটা জিনিস আছে এখন মনে পড়লো, এই লেআউট কাউকে দিতে হবে না আদার দেন যে গ্রুপের এই অ্যাসাইনমেন্ট পড়েছে, যেই গ্রুপটার এই অ্যাসাইনমেন্ট পড়েছে ওরা ছাড়া অন্য যাদের বিল্ডিং এর প্রয়োজনে সাবস্টেশন লাগবে তারা শুধু সার্কিট দিলেই হবে, এই লেআউট লাগবে না। সার্কিটে চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, অনলি এসএলডি, ওটা দেওয়া লাগবে না। যাতে ওই ইন্টার রিলেশনটা বুঝতে পারো যে এই যে তুমি যে একটা 150 কিলো ভোল্ট এম্পের একটা
ট্রান্সফরমার বসাবা, ওটা আসলে তোমার এমডিবির সাথে কিভাবে কানেক্টেড থাকবে সেইটা বোঝানোর জন্য। দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে দেখো এটাই ধরো যেমন আছে, ধরো আমি আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, লেট মি কন্ট্রোল। আচ্ছা দেখো, প্রথমে বলি যে তুমি যেহেতু ট্রান্সফরমার এখন তোমার বাড়ির মধ্যে নিয়ে আসছো, এটা হলো 11 কেভি ভোল্টেজ, কাজে 11 কেভি 0.4। এই 0.4 কে তোমরা যখন লিখতেছো একটু বাকিটা লেখো 15, সুন্দর দেখাও 0.415, আসলে প্রকৃত ভোল্টেজটা হচ্ছে 415, ঠিক আছে? 0.4 না, কিন্তু 0.4 মানে 400, তো এটা একটু ভোল্টেজ একটু কমে যায়। তো তুমি যখন 11 কেভি বাসায় নিচ্ছ, তো তোমার জন্য দুটো পথ আছে, আইদার এটা হচ্ছে গিয়ে ওখানকার ডিস্ট্রিবিউশন কোম্পানি যদি আন্ডারগ্রাউন্ড থেকে দেয় তাহলে তুমি আন্ডারগ্রাউন্ড, আর যদি ওভারহেড থেকে ওভারহেড, কিন্তু বাড়িতে ঢুকবে কিন্তু আন্ডারগ্রাউন্ড দেয়, এটা আগের দিনও বলছি এখনো বলছি। সেজন্য তোমার এই যে ড্রপ আউট ফিউজ টিউজ থাকবে কিনা, হুম, এই যে ডিও সুইচ মানে হচ্ছে ড্রপ আউট, তো এইটা ডিপেন্ড করতেছে কিন্তু ওটার উপরে। কথা কথা তুমি এখন সে ওল্ড ঢাকায় কিছু পোল আছে, মিরপুরের দিকে পোল আছে, এখানে আমরা এলিফ্যান্ট রোডেও পোল দেখি, তার নর্থে আর পোল দেখি না। ওখানে কোনো কানেকশন নিতে গেলে তোমার হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে নিতে হবে, আর এসব জায়গায় নিলে পোল থেকে নিতে পারো, পোল থেকে নিয়ে তারপর বাসার মধ্যে ঢুকে আন্ডারগ্রাউন্ড দিয়ে আসবে, ইয়ে দিয়ে, যেটাকে আমরা বলি যে ট্রেন্স। কাজেই তোমার প্রথম কথা হচ্ছে যে এই ড্রপ আউট ফিউজ রাখবে কি রাখবে না, তোমরা ওই কনসিডারেশনটা ইউজ করবা। 11 কেবি বাস কিন্তু তোমার ঠিকই লাগবে, ইনকামিং ফিডার ওগুলি তো তোমার থাকবে। আচ্ছা, এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দিবনি, যারা অ্যাসাইনমেন্ট করছে তাদেরও এটা একটু কারেকশন করা লাগতে পারে। তো আসতেছি, তোমার এখানে হচ্ছে 11 কেবি থাকছে, তোমার হচ্ছে এই যে লাইটিং অ্যারেস্টার এগুলি থাকছে, এগুলি লাগবে হচ্ছে ওভারহেড ধরে নিয়ে। আন্ডারগ্রাউন্ড হলে এই লাইটিং অ্যারেস্টারটা লাগে না, কারণ বজ্রপাত আন্ডারগ্রাউন্ডে কোথায় হবে। তারপর তুমি 11 কেবি 9 অ্যাম্পিয়ার ডিও সুইচ, এই যে এটা লাগবে কিনা, এটা হচ্ছে কেভি এর সাথে রিলেটেড। কাজেই ওর যদি ওই দিন অবশ্য কেভি ওরা ভুল করছিল, কারেন্ট আমি কিন্তু ঠিক করে দিয়েছিলাম, জানি না সে ঠিকটা এখানে ওরা নিয়ে আসছে কিনা। তোমার হচ্ছে একটা থাকে ব্রেকিং কারেন্ট, একটা থাকে রেটেড কারেন্ট। তো রেটেড কারেন্টটা হচ্ছে কেভি এর সাথে রিলেটেড, আর ব্রেকিং কারেন্ট ওখানকার শর্ট সার্কিট লেভেলের সাথে রিলেটেড, যেটা তুমি সহজে বের করতে পারবে না। তো এইখানে ওই কারেন্টটা তোমার যেটা হবে যে তোমার ওরা যেটা করেছে সেটাকে তুমি জাস্ট 1250 দিয়ে ভাগ করে তুমি হচ্ছে তোমার 150 দিয়ে গুণ করবা, তাহলে ওই ওই কারেন্টটা তাহলে চলে আসলো, মানে এটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের ইনকামিং কারেন্ট। হুম, তারপর বাকি যা যা থাকছে এগুলি তো লাগলো, এগুলি লাগলো, এগুলি লাগলো, এই যে এইসব কারেন্ট টারেন্ট কিন্তু সব ওইভাবে তোমার চেঞ্জ হবে, ওইভাবে চেঞ্জ হবে, ওইভাবে চেঞ্জ হবে, যে এখানে তোমার 150 হবে। হ্যাঁ, 150 হবে, এখন এখানে কারেন্টটা কিন্তু ওইভাবে চেঞ্জ হবে, সেম রেশিওতে কিন্তু চেঞ্জ হবে, মানে এটাকে 150 দিয়ে ভাগ করবা, 150 দিয়ে গুণ করবা। তোমরা কি কারেকশন গুলি করছিলা কিনা ওই দিন যে আমি কিছু কারেকশন দিলাম? জি স্যার, কারেকশন করা হয়েছে। হ্যাঁ, তাহলে তোমার ওইভাবে কিন্তু সব কিন্তু এই জিনিসগুলি এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আসো, এখানে এসে এই যে এই বাসবারই যেখানে আছে তা কিন্তু কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, কারেন্ট যেহেতু কমলো তার মানে 1250 আর 150 এটা যে রেশিও সেটা দিয়ে এটা গুণ করলে হইলো, নিচে 1250 উপরে দিয়ে গুণ করলে হয়ে গেল। ভোল্টেজ লেভেলটা কিন্তু ওই যে 415 রাখো। আচ্ছা, এখন আসো, তুই যে সার্কিটটা যে এমডিবি, সেই এমডিবিটাই হচ্ছে তোমার এটা, বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে তোমার এমডিবি, মানে এইখানে তোমার এমডিবিটা কানেক্ট করে দিবা, বুঝছো কিনা? আমি একটু আগে যাদের করে দেখাইলাম, সম্ভবত গ্রুপ ইর দেখিয়েছি, ইর ই দেখিয়েছি, বা অন্য সবার জন্য বলছি যে তোমার এমডিবি যেটা আসলো সেই এমডিবিটাকে এখানে লাগিয়ে দিবা। ওখানে কি কি আছে? আরে এমডিবির যে একটু আগে আঁকলাম না আমি, ওটা আছে না, ওই যে এই পুরা, মনে করো আমি আমি যেখান দিয়ে আমি দাঁড়াও একটা লাইন সিলেক্ট করি, এই যে আমি যেখান থেকে লাইন টানতেছি, তোমার এটার মধ্যে তুমি এমডিবিটা বসাবা, এই যে এটার মধ্যে এমডিবিটা বসাবা, বুঝতে পারছো? এই যে এই জায়গাটার মধ্যে তুমি এমডিবি বসাবা, এই যে ওই ও ফিডারের সাথে লাগাবো, কোনো ফিডার মিটার কিছু থাকবে না, এই জায়গায় তোমার এমডিবিটা থাকবে।
এই দাগটা এটা আন্ডু করে দিও তোমরা, সমস্যা নাই। এমডিবি তে দেখাইলাম না যে এমডিবি তোমার উপরের দিকে একটা ব্রেকার আর নিচ দিকে অনেকগুলি ব্রেকার, সেটা তো নাম দিচ্ছি এমডিবি, সেটা তোমার এই যে এখানে চলে আসবে। আচ্ছা, এখন এইখানে ওনারা আবার কিছু পাণ্ডিত্য দেখাইছে, সেটা কেন করতে গেলে? তোমরা আগের দিন তো দেখছিলাম এখানে ইয়ে রাখছো, ওই আমি ক্লাসে যেটা দেখেছি সেটার আলোকে সে তোমার ইয়ে কোথায় গেল? ওই যে তোমার হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, হাতটা কোথায় গেল? হ্যান্ড টুল কোথায়? হ্যান্ড টুল কোথায় গেল? এই আচ্ছা, তো তোমার এমডিবি এমডিবিটা হলো এটা, তো এইটার সাথে তোমার মানে ওই যে এমসিসিবি সহ, ওই এমসিসিবি সহ হচ্ছে তোমার এমডিবি, মানে দাগটা আর একটু উপরে যাবে। আর এখানে তোমার লাগাবে একটা এখানে যে এখান থেকে একটা দাগ টেনে এইভাবে এখানে একটা দাগ টেনে সেখানে তুমি লাগাবে হচ্ছে ইয়া এটাকে কি বললাম, একটু আগে নাম দিলাম তো, পাওয়ার ফ্যাক্টর কারেক্ট। পাওয়ার ফ্যাক্টর কারেক্টর, যে তিনটা ক্যাপাসিটর থাকে, ওইটা আমি ক্লাসে যেটা দেখেছি ওখানে আছে, আমি যতদূর মনে পড়ে লাস্ট দিন এদেরও মনে হয় দেখছিলাম, কিন্তু এটা তো মুছে দিছে। আরেকটা জিনিস, এগুলি কি করলে, যে এগুলি কি, এই যে সুইচগুলি কেন লাগাইছো? স্যার এটা আইসোলেটর। তো আগের দিন কি বললাম, তোমরা তো কারেকশন কিছুই করনি, বাকি এত লোকজন স্যার শুনছে, নিশ্চয়ই এরা মনে করছে যে লো ভোল্টেজে কোনো আইসোলেটর লাগে না, কি জন্য এগুলি লাগাইছো? তোমাদের জন্য এই যে খামাখা সময় নষ্ট করতেছি না, আগের দিন তো বিশাল লেকচার দিলাম যে তোমার লো ভোল্টেজে আইসোলেটর লাগে না, লো ভোল্টেজে আইসোলেটর লাগে না, তুই কোত্থেকে আইসোলেটর নিয়ে আসলা? ওই যে আমি ক্লাসে আমরা কারেকশন করেছি কিন্তু কারেক্টর ভার্সনটা মানে ওর কাছে নেই, আমরা আর মানে গ্রুপ ওয়াইজ করেছি তো তো আরেকজন আইসোলেটর লাগে হচ্ছে মেইনটেনেন্স করতে, সেটা হাই ভোল্টেজে লাগবে, লোতে নাই। তোমরা এই দাগগুলিকে আইসোলেটর মনে করছিল, আগের দিন আমি বলে বলে দিলাম জি না যে স্যার, এটা এটা বাদ দিয়ে দিয়েছি স্যার, আমরা কারেক্টেড হ্যাঁ। ভার্সনে এটা রাখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই যে অন্য, কারণ অন্যরা তোমার এখান থেকে নিতে পারে, কিন্তু যাদের 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 লাগবে, তো লেআউট শুধু লাগবে না, এই লাগবে হচ্ছে তোমার এই সার্কিটটা, কনসেপ্টটা। কারণ প্রত্যেকের কিন্তু তুমি দেখো, প্রত্যেকের কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু করা হয়ে যাবে। দিস ইজ এমডিবি। এই যে এই লো ভোল্টেজ ব্রেকার, মানে লো টেনশন ব্রেকার যেটাকে বলে, এই লো টেনশন ব্রেকারটা হবে তোমার এমডিবির মেইন ব্রেকার। ওর মতো এত 2500 অ্যাম্পিয়ার তো আসবে না। একটু আগে ওখানে কত আসলো তোমাদের? ওই যে 100 কত আসছে? স্যার 1500 আসছে। তোমাদের না, ওই যাদের করলাম তাদের, আচ্ছা আমার কাছে আছে, দাঁড়াও, ওদের এমডিবি কত আসছে? ওগুলি তো সব দেখি চলে গেছে, কি ঘটনা? বলছে সে আমার তো ইয়ে ক্লিয়ার হয়ে গেল, হোয়াইট বোর্ড একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো ওখানে তোমার 150 এম্পিয়ার, তাই তো? 150 এম্পিয়ার আসলে তোমার এই এমডিবি রেটে হবে 150 এম্পিয়ার, আর বাকি প্রত্যেকটা তো কারেন্ট ওখানে লেখা থাকবে। এটাকে এই স্টাইলে করার দরকার নাই তো, এরা যে ক্রসগুলি দিয়েছে, ক্রসগুলি হচ্ছে এদের ব্রেকার। ওখানে আমি ওই যে হাফ সার্কেল দিলাম, হাফ সার্কেলের সাথে কারেন্ট গুলি লিখে দিবা। এখানে এটা 5টা নিয়ে এসে, তোমার 5টার কোনো দরকার নাই, তুমি নিবে সেই কয়টা যে কয়টা তোমার হচ্ছে তোমার ওখানে আছে। তোমার ওখানে কয়টা আছে? 20টা আছে না? আচ্ছা ঠিক আছে, আমি টাইম অলরেডি ওভার হয়ে গেছে, কিন্তু আমার ছোট্ট একটা জিনিস রিমাইন্ড করতে হবে, নাহলে তোমাদের ভুল বুঝবা। সেটা হচ্ছে যে ওই যে আমি 20-25টা দিয়ে দিলাম, সবগুলি সিঙ্গেল ফেজ বোর্ড, আর ওখানে আমার আছে হচ্ছে 3 ফেজ। এখন এই সিঙ্গেল ফেজকে 3 ফেজের ডিস্ট্রিবিউশনটাও তোমাকে দেখাই দিতে হবে। এটা এই পরের অংশটা মনে রেখো, কি বললাম? প্রত্যেকটা বোর্ড ছিল তোমার সিঙ্গেল ফেজ, আর তোমার ওখানে ডিবিটা ছিল, এমডিবিটা ছিল 3 ফেজ। এখন এই সিঙ্গেল ফেজ বোর্ডকে 3 ফেজে কিভাবে লাগায়, চিন্তার কিছু নেই। 3 ফেজে মানে ফেজ গুলির আমরা নাম দেই বিওয়াই, আর দেই, হ্যাঁ, আর আর বিওয়াই দেই আর কি, হ্যাঁ, মানে হচ্ছে রেড, ব্লু আর হচ্ছে ইয়েলো নাম দেই তারগুলির। এই এক একটা তারে ওই বোর্ডগুলি সমসংখ্যক ভাগ হয়ে যাবে। যেমন একটা জিনিস হতে পারে যে তোমার ওখানে 20টা ছিল হচ্ছে টিপিক্যাল, একটা ছিল এক্সট্রা, তাহলে 21টা হলো, 21টাকে 7টা করে 3 ফেজে ভাগ করে দিলাম, বুঝছো? 21টাকে 7টা করে 3 ফেজে ভাগ করে দিলাম, আর থাকলো তোমার হচ্ছে লিফট আর পাম্প। লিফটকে এক ফেজে দিলাম, পাম্পকে এক ফেজে দিলাম, অন্য একটা ফেজ ফাঁকা থাকবে, একটা স্পেয়ার রেখে দিলাম এমনি।
যে কোনো কাজে যদি লাগে, ভবিষ্যতে পাওয়ার নিতে হলে ওই এক্সট্রা ফেস থেকে নিবে। এইভাবে তোমাকে কানেকশন করতে হবে। যারা এই যে এই অংশটা অনেকে বুঝবা না, কারণ হচ্ছে ওই আঁকার সময় না বুঝে বই থেকে কাট টু কাট করতে গেলে যেটা হয়, আমরা একটা সাবস্টেশন ওখানে দেখাইছি, সেখানে ব্রেকারটার সিম্বল হচ্ছে ক্রস দিয়ে দেখাচ্ছে, কিন্তু এখন আমরা দেখাচ্ছি হাফ সার্কেল। তো আমরা হাফ সার্কেল দিয়ে অসুবিধা কি? এই জিনিসগুলি হবে আমার হাফ সার্কেল, হাফ সার্কেলের মধ্যে আমি কারেন্টগুলি লিখে দিব, ঠিক আছে? আর এই সমস্ত কারেন্ট কিন্তু চেঞ্জ হবে, বিকজ ইউ অলরেডি কমপ্লিটেড, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর কি এমডিবি। তো এমডিবির এই কারেন্টটা হবে তোমার ওই কারেন্টটা, এটা হলো সিটি, এটা হলো কারেন্ট তোমার, ওইভাবে আর কি দিতে হয়। এইগুলিতে সিটি লাগে না, হ্যাঁ এগুলিতে সিটি লাগে না। এখন যদি তোমরা কনফিউজ হয়ে যায় যে কোথায় সিটি লাগে লাগে না কেমনে বুঝবো, অনেক কারেন্ট হলে সেটা মাপতে গেলে অত বড় মিটার থাকে না, তো সেই জন্য সিটি লাগে। আর এখানকার কারেন্টগুলি কম কম না, তোমার 40 অ্যাম্পিয়ার কারেন্ট, 30 অ্যাম্পিয়ার কারেন্ট, 20 অ্যাম্পিয়ার কারেন্ট, তো সেগুলিতে সিটি লাগবে না, সেগুলি এমনি মাপা যাবে, বুঝছো? এই আর এখানে এদের একটু ধারণা ইয়া আছে, একটু গলদ ধারণা আছে। ধারণাটা হচ্ছে যে এগুলিকে তারা বলছে এমডিবি, এটা আসলে এসডিবি হবে। এই পুরোটা জিনিসটা এটাই হচ্ছে আসলে এমডিবি, হ্যাঁ, কনসেপ্ট অফ এমডিবি আর কি, বুঝছো? ওটাকে তুমি এক্ষেত্রে এই এমডিবিটাই হচ্ছে লো ভোল্ট এলটি প্যানেল, যেটা ওই এলটি প্যানেলটাকেই এমডিবি হিসেবে এখানে ইউজ করছে, আলাদা এমডিবি লাগবে না, সরাসরি ওখান থেকে এসডিবি তে চলে যাবে সরাসরি। কারণ এটা তো তুমি বুঝো যে কেউ যদি একটা গাড়ি কিনতে পারছে না, সেই সময় একটা সিএনজি সে প্রাইভেটলি নিয়ে নিল, তারপর গাড়ি কেনার পর সেটা তো সে রাখতেও পারে, ফেলেও দিতে পারে, এটা তার অভিরুচি এবং জায়গা আছে কিনা তার উপর ডিপেন্ড করে। একই ব্যাপার এখানে, আমার হচ্ছে কি সাবস্টেশনের কাজ আমার এমডিবি দিয়ে হয়ে যাচ্ছে, যখন আমি সাবস্টেশন রাখবো তখন সেই এলটি প্যানেল থেকে সরাসরি কানেকশন দিয়ে দিব না, একটা এমডিবি রাখবো এক্স্যাক্টলি লাইক দিস। ওটা এখন আননেসেসারি হয়ে গেছে, রাখলে রাখো, না রাখলে নাই, কেউ যদি এখন রাখে কিছু করার নাই তো, ওরকম আর কি। এটা অত জটিল বিষয় না, মনে করছো তোমরা এমডিবি আঁকছো, এখন স্যার কি বলতেছে, তুমি এমডিবি রাখলে রাখতে পারো, কিন্তু এটা তো এরকম হবে না, মানে ওই এলটি প্যানেলটার কাজই আসলে এমডিবির কাজ হয়ে যাচ্ছে এখন, আর বাকিগুলি হলো এসডিবি, মানে ওগুলি যাচ্ছে, তো যে আমরা এসডিবি করছি না ওগুলিতে যাচ্ছে, এই ইন্টার রিলেশনটা বুঝবা, ঠিক আছে? স্যার এটা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের যে লেআউট দেখানোর কথা ছিল, মানে কয়েকজনকে আপডেট করার কথা ছিল, এটা কি আপনি নেক্সট ক্লাসে দেখবেন? এখন তো আজকে তো যে আমি তো একটা অন্য জায়গায় সময় দিয়ে ফেলছি, আমার তো ওরা ওখানে যে আমাকে ধরতে হবে ইয়েটা। আচ্ছা এটা শেয়ারটা বন্ধ করো তো, আমি ছোট্ট একটু জিনিস দেখিয়ে যাই তাড়াতাড়ি, কারণ আজকে অনেকে এখানে হাজির আছো, তারা যেভাবে জিনিসটাকে ইয়ে করবা, খেয়াল করবা, ওই আরেকদিন আবার ওই জিনিসটা খেয়াল করবা না। আচ্ছা আছে তো এখানে, ভাগ্য ভালো, আমি দেখতেছিলাম মানে শেয়ারের বাইরে যে দেখতেছিলাম এটা ফাঁকা। এই যে এখানে দেখো, ওই যে একটু আগে যে তুমি দেখলা যে ওটা ওই যে ওখানে লেখা ছিল 2500 অ্যাম্পিয়ার, ওটাই হচ্ছে তোমার এটা, তোমার তো ওখানে 2500 অ্যাম্পিয়ার হওয়ার কোনো দরকার নেই, 150 অ্যাম্পিয়ার। আর ওখানে যে দাগগুলি টানছিল সেগুলি এইটা, আর এখানে তুমি লাগিয়ে দাও একটা, এই যে এরকম থাকে, বুঝছো? পিএফআই একটা লাগিয়ে দিবা। এখন পিএফআই এর একটা ভার থাকে, ভার, পিএফআই তে লেখা থাকে যে ভার এত, কত ভার হবে তোমার, ওই যে ওইটার 60%, ওইটা 60% মানে ট্রান্সফরমার নিয়েছো কত, তুমি 150 কেবিএ নিছো না? তাহলে 90 কেভিএ, এই যে এটা এটা হবে 90 কেভিএ। এটা অবশ্যই ব্রেকারও লাগবে, ব্রেকারও একটা লাগবে 90 কেভি, এই তো হয়ে গেল মোটামুটি। আচ্ছা এখন আসি, আমি জাস্ট ছোট্ট একটু কাজ করব। এই যে যে দেখো, এই যে একটা লাইন টানছি, এখানে কয়টা তার আছে তোমরা আমাকে বলো তো, কয়টা তার আছে এই লাইনটার মধ্যে, কয়টা তার আছে? স্যার 4টা। এখানে 5টা আছে, হ্যাঁ 5টার মধ্যে 3টা হচ্ছে ফেজ, একটা নিউট্রাল, 3টা ফেজ, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থ। তাহলে এই দিক থেকে 5টা আসতে হবে, দেখো 5টা কিনা দেখো, এই যে 4টা দেখছো, এই যে 4টা, এই যে 4 গুণ এত 4টা, আর এই যে একটা 5টা দেখছো,
এখন জি আমরা স্যার। তোমরা যদি আরেকটু ডিটেল বুঝতে চাও, আমার জন্য এটাই যথেষ্ট। কিন্তু অনেক সময় হয় কি ঠিকমতো বুঝে না, তো সেটা যদি তোমরা বুঝতে চাও তো আমি এটাকে আরেকবার রাখতে পারি, বেশি সময় লাগবে না। কারণ নিচের গুলি তো আঁকবো না, আমি নিচের গুলি শুধু দাগ দিয়ে দেখাবো। নিচের গুলি শুধু দাগ দিয়ে দেখাবো। প্রথমে আমি শুধু বোর্ড গুলি দেখাবো, তারপরে আমি আসতেছি লিফট এবং পাম্পে, আর হচ্ছে ওইটাই আসতেছি, পরে আসতেছি। তো এই যে যে চারটা দেখাবো, এই চারটার, সরি চারটা না তো, ওই যে কি বললাম, পাঁচটা। এই পাঁচটার মধ্যে তিনটা আঁকলেই যথেষ্ট। হ্যাঁ, পাঁচটার মধ্যে তিনটা আঁকলেই যথেষ্ট। একটা রেড, আর একটা ইয়েলো, আর একটা হচ্ছে ব্লু। আচ্ছা, তিনটা যথেষ্ট, কারণ আমি তিনটা ফেজ দেখাচ্ছি। আর আরেকটা যে নিউট্রাল, আর আরেকটা যে আর্থ, ওটা সবাই কানেকশন পাবে। এটা ক্লিয়ার কিনা? এই যে যতগুলি জিনিস আঁকতেছি প্রত্যেকটার মধ্যে নিউট্রাল থাকবে, প্রত্যেকটার মধ্যে আর্থ থাকবে, প্রত্যেকটা নিউট্রাল, প্রত্যেকটা আর্থ। সেই জন্য সেই দুটো তার আর আঁকলাম না, এই তিনটা তার আঁকলাম। তিনটা তার। এখন আমার বোর্ড আছে হচ্ছে 21টা, কারণ 20টা আর একটা 21টা। তাহলে এইখানে 7টা, এইখানে 7টা, টেনে দাও 7টা, এই এক, ওহো, টেনে দাও 7টা, এখান এখান থেকে 7টা টানো, 1 2 3 4 5 6 7। তারপরে এখান থেকে 7টা টানো, 1, এই যে এখানে কিন্তু কানেকশন লাগে নাই, 3 4 5 6 7। তারপরে এখান থেকে 7টা টানো, এখান থেকে 1 2 3 4 5 6 7। এখন এই প্রত্যেকটার সাথে কিন্তু স্ব ব্রেকার থাকবে। কিন্তু এই যে যে 21টা হলো, এই 21টার মধ্যে নিশ্চয়ই এটা বোঝানোর কোনো আর কারণ নাই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলি হবে 1A থেকে শুরু করে 5D পর্যন্ত, মানে 1A, 1B, 1C, 1D, 2A, 2B, 2C, 2D, 3A, 3D, এরকম করতে করতে এখানে হচ্ছে 5A, 5B, 5C, 5D। 20টা হয়ে গেল। এইটা হচ্ছে গ্রাউন্ড, 21টা হয়ে গেল। তা দেখো সমান করে ভাগ করে দিচ্ছি। ওকে, ব্রেকার কিন্তু রাখতে হবে, ওখানে ব্রেকার রাখছি, ব্রেকার গুলি এখানে লাগাবে, কিন্তু সব সিঙ্গেল ফেজ। এই প্রত্যেকটার সাথে সিঙ্গেল ফেজ ব্রেকার, এগুলির সাথে সিঙ্গেল ফেজ ব্রেকার, যেভাবে আঁকছিলাম। এরপরে আসো, এর বাইরে কি ছিল? বাইরের যে জিনিসগুলি ছিল সেগুলিকে আমি কিন্তু বলেছি যে লিফটকে এক জায়গায় লাগাও, আর তোমার হচ্ছে পাম্পকে এক জায়গায় লাগাও, আর আরেকটা হচ্ছে তোমার একটাকে, না গ্রাউন্ড তো সবগুলির সাথে লাগবে, গ্রাউন্ড আর নিউট্রাল নিয়ে তুমি করছো, গ্রাউন্ড তো আর এগুলির সাথে গ্রাউন্ড লাগবে, তো শর্ট সার্কিট হয়ে যাবে না? এগুলো তো ফেজের সাথে তুমি গ্রাউন্ড লাগাই দিলে, বিল্ডিং এর গ্রাউন্ডই এগুলির সাথে লাগবে না, সেটা আলাদা একটা তার থাকবে, সেটার সাথে তো সমস্ত গুলির গ্রাউন্ড লেগে যাবে। গ্রাউন্ড আর নিউট্রাল এখানে দেখাই নাই, সেগুলি আছে, সেগুলির সাথে প্রত্যেকটার, মনে করো এই যে এটা যে সিঙ্গেল ফেজ, এই যে এটা যে একটা সিঙ্গেল ফেজ বোর্ড, এই বোর্ডের একটা আসলো এখান থেকে, তার রিটার্নটাই নিউট্রালে যাবে। আচ্ছা, তোমরা যারা বুঝতে পারছো না, তুমি তো দেখলাম যে বুঝতে পারো না, তাহলে এখানে বোঝানোর ব্যবস্থা করি। এই দিলাম তোমার নিউট্রাল, বুঝছো, এই হলো নিউট্রাল দিলাম। তো এখন দেখো, এই যে এই সার্কিটটা যে আমি কমপ্লিট করব, এটার মধ্যে কি লেখা থাকে? এটা লেখা ছিল না যে তার মধ্যে দুটো তার আছে, একটা এইখানে আর একটা তার হচ্ছে এইখানে, এবং এই দুইটা তার মিলে চলে গেছে একটা এসডিবি তে। ওই এসডিবির যে বডি আর এই এমডিবির যে বডি, দুটো আবার চলে আসবে, সেটা হচ্ছে আর্থ। এই জিনিস অবশ্য হাতে কলমে এইখানে শেখানো যাবে না, কারণ হাতে কলম মানে আঁকা আঁকি, ওটা তোমার সরেজমিনে দেখতে হবে, নাহলে এটা বুঝতে পারবে না যে পাঁচটা তারের হিসাব কোত্থেকে আসতেছে। দেখো, এই যে তিনটা তার, প্রত্যেকটার সাথে ভোল্টেজ আছে, তার থেকে আমি সিঙ্গেল ফেজে একটা তার নিয়ে গেলাম, আর নিউট্রাল থেকে সিঙ্গেল ফেজে আর একটা তার নিয়ে গেলাম, নিয়ে সিঙ্গেল ফেজ বোর্ড হলো। ওই বোর্ডের বডি টু এই এমডিবির বডি, সেটার মধ্যে একটা কানেকশন চলে আসবে, ওটা হলো আর্থ। নিউট্রাল হচ্ছে এটা, এই দিক থেকে যে পাঁচটা তার যাবে, সেই পাঁচটা তারের তিনটা তার যাবে এই তিনটায়, আর নিউট্রালটা যাবে এটায়, আর আর্থটা যাবে এটার বডিতে। এই তো, এগুলি এমনি মুখে বললে বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না, তুমি যেমন বুঝতে পারছো না, কেউ পারবে না। তো সেই জন্য এগুলি আঁকি না, আমি তো এগুলি আঁকি না, এগুলি না একেই বলতেছি যে এটা বুঝে নাও, এটা আঁকি না, বুঝে নাও।
মানে আর্থ তো আছে, আর্থের সাথে ওই যে নিউট্রালটা আঁকতেছিলাম, তোর 21টা বোর্ডই তো নিউট্রালে কানেক্টেড হবে, কারণ একটা তার দিয়ে তো আর পাওয়ার পাবে না, একটা তারে তুমি ভোল্টেজে লাগিয়েছো, আর একটা তার রিটার্ন করে ফেরত পাঠাতে হবে না, সেটা হলো নিউট্রাল। ওকে, আর আর্থ হচ্ছে ওইটার বডি, যেটা মানে যে একটা স্টিলের একটা বাক্স, তো সেই বাক্স আর এমডিবির একটা স্টিলের বাক্স থাকবে, সেই বাক্স কানেক্টেড। হ্যাঁ, আর এই দিক থেকে যে আর্থ আসবে ওটা হচ্ছে মাটির নিচ থেকে আসছে। তো ঠিক আছে, এই দিকটা করি। আমি বলতেছিলাম যে এখানে একটা লিফট আছে, লিফটকে ধরো একটার সাথে লাগাইলা, একটা পাম্প আছে, পাম্পে একটার সাথে লাগাইলা, আর একটাকে ফিউচারের জন্য রাখো, যেটাকে বলা হয় স্পেয়ার, ভবিষ্যতে দরকার হলে ওটা থেকে নিব পাওয়ার। এখন আমি এখানে আমার বক্তব্য সামান্য চেঞ্জ করব। কেন চেঞ্জ করতেছি? গোজামিলের কিছু নাই, মানে যা বলছি সেটাও করা যায় আর অন্য আরেকভাবে করা যায়। দিস ইজ কল্ড অপশন। তাহলে আমি এখানে তোমার একটা কাজ করি, কেন বক্তব্যটা চেঞ্জ করতেছি তোমাদের একটু দেখাই। যে মনে করো আবার ইয়েটা আগে বসাই নেই, ওই যে তোমার আরে কি বলে, তোমার ইয়েটাই তো এখনো বসানো হয়নি, যে তোমার পাওয়ার ফ্যাক্টরটা বসায়নি। হ্যাঁ, পিএফটা বসায়নি। মনে করো যে এটা পিএফটা এরকম, পিআইএফটা ধরো এরকম। হ্যাঁ, এরকম অন্য কালার নিলে ভালো হতো, কারণ এই কালার তো ওই তিনটা ইউজ না করলেই ভালো হতো। ঠিক আছে, তো এই যে পিএফআইটা, এটা হলো একটা ক্যাপাসিটর বক্স। ইট ইজ অলওয়েজ, ক্যাপাসিটর বক্সটা অলওয়েজ এটা হচ্ছে তোমার ওই ভিন্ন কালারের থাকে। হ্যাঁ, তাহলে এইটার একটা যাবে এইখানে, একটা যাবে এইখানে, আর একটা যাবে এইখানে। মানে এ কিন্তু সিঙ্গেল ফেজ হয় না, মনে রাখবা। এই যে পিএফআইটা, এটা সিঙ্গেল ফেজ হয় না, কোনো একটা এসডিবি এর সাথে এটা বসাতে পারবে না, এটাকে অবশ্যই এফডিবি এর সাথে বসাতে হবে, এবং ক্যাপাসিটরের তিনটা পা তিন জায়গায় লেগে যাবে। সো দিস ইজ কল্ড থ্রি ফেজ লোড। তোমার এই পিএফআইটা হচ্ছে থ্রি ফেজ লোড, পিএফআই হচ্ছে থ্রি ফেজ লোড। এখন তোমার এইখানে যে দুটো এক্সট্রা লোডের কথা বলছিলাম, যেটা এখন দেখাইনি, সেইটার আসলে আমি কথা চেঞ্জ করতেছি না, আমি কথাটা বলতেছি তোমাকে জন্য আরেকটা অপশনের জন্য। তুমি যদি পাম্পের স্পেসিফিকেশন ঘাটো, ওখানে তোমাকে 10 কিলো পাম্প বলেছি, তুমি দেখবা 10 কিলো পাম্প সিঙ্গেল ফেজও পাওয়া যায়, থ্রি ফেজও পাওয়া যায়। যখন আমি বলেছিলাম যে পাম্পকে তুমি এই ফেজের সাথে লাগাও, তখন ওটা সিঙ্গেল ফেজ পাম্প ছিল, একই রেটিং এ তুমি থ্রি ফেজ পাম্পও পাবে। তো হোয়াই নট ইউ পারচেজ এ থ্রি ফেজ পাম্প, এবং তখন এই তিনটার সাথে লাগিয়ে দাও, তাহলে লোড ব্যালেন্স হয়ে গেল। এবার যুক্তিটা বুঝতে পারছো কিনা? এইগুলি মানে তুমি যদি বলো কোথায় জানবো, গুগল ঘাটো যে থ্রি ফেজ 10 কিলোওয়াট পাম্প পাওয়া যায় কিনা। একদম ছোটগুলি পাওয়া যায় না। মনে করো যে একটা ছোট্ট বাড়ি, সেখানে ধরো 1 কিলোওয়াট 2 কিলোওয়াট পাম্প পাওয়া যাবে, ওগুলি সিঙ্গেল ফেজই হয়। ওগুলি সিঙ্গেল ফেজ হলে তো তুমি তাকে জোর করে 3 ফেজে লাগাতে পারবে না, তাকে এনে 1 ফেজে লাগাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের বলেছি, খেয়াল করছো কিনা, লিফটের ক্ষেত্রে বলছি 20 কিলোওয়াট, আর ওটার ক্ষেত্রে বলেছি 10 কিলোওয়াট। তো 10 কিলোওয়াট পাম্প 5 কিলোওয়াট থেকে সাধারণত শুরু হয়, এগুলি সিঙ্গেল ফেজও পাওয়া যায়, থ্রি ফেজও পাওয়া যায়। যদি তুমি থ্রি ফেজ পাম্প কিনো, তাইলে 3 ফেজে দিয়ে দিলে এটার মতো লোড ব্যালেন্স হয়ে গেল, আর এদিকেও কিন্তু ব্যালেন্স আছে। বাকি থাকলো লিফট, তার ক্ষেত্রেও তাই, ও সিঙ্গেল ফেজও পাওয়া যায়, ও থ্রি ফেজও পাওয়া যায়। কেন পাওয়া যায় সিঙ্গেল ফেজ? কারণ অনেক সময় বাড়িতে ট্রান্সফরমার থাকে না, সিঙ্গেল ফেজ পাওয়ার আসলে তো কিভাবে চালাবা। সো থ্রি ফেজ পাম্প নিতে পারো। তার মানে ওই, আর আরেকটা হলো এইভাবে নায়কে থ্রি ফেজ আকার আরেকটা পদ্ধতি আছে, যেখানে দেখাই দিই, দেখো আরেকটা পদ্ধতি দেখাই দেই। এই যে মনে করো আমি এই দাগটা টানলাম, এই যে দাগটা টানলাম, দেখো এই দাগের আমি এইখানে গোল দিলাম, এইখানে গোল দিলাম, এখানে গোল দিলাম, এটা দিয়ে কিন্তু থ্রি ফেজ কানেকশন বোঝাবে, আর এগুলি কিন্তু সিঙ্গেল ফেজ বোঝাবে। আর তাহলে আমি এখানে আরেকটা আঁকলাম, তোমাদের অনেকভাবে তোমরা এটা দেখাতে পারবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম লিফট থ্রি ফেজ, পাম্প অফ থ্রি ফেজ। এটা হচ্ছে লিফট, এটা পাম্প, প্রবলেম সলভ। এটা লিফট, এটা পাম্প, এটা হচ্ছে কি তোমার পিএফআই, আর বাকি সমস্ত 21টা বোর্ড 3টা ফেজের মধ্যে। এই হচ্ছে, আজকে এখানে রাখি, এইভাবে আর কি এঁকে দিবা আর কি। আর এই ইনপুট তো আঁকতে হবে, ইনকামিং আঁকতে হবে। ওই যে সরি চলে আসছে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম।